ম্যাথ ফর ফিজিক্স, ম্যাথ আর ফিজিক্স একটা স্লাইডে ইউজুয়ালি তোমরা দেখে অভ্যস্ত না হয়তো বা, কিন্তু উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান যদি তুমি পড়তে চাও তাহলে ম্যাথের কিছু কনসেপ্ট জানতে হয় যেটা তোমরা হয়তো বা স্কুল লেভেলে শেখোনি, অ্যাটলিস্ট শেখানো হয়নি। তার মধ্যে একটা হচ্ছে ক্যালকুলাস। আজকে আমাদের ম্যাথ ফর ফিজিক্সের প্রথম লেকচার, যেখানে আমরা ক্যালকুলাস নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব, স্পেশালি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এখন প্রশ্ন আসতেই পারে, ভাই ফিজিক্স পড়তে আসলে ম্যাথ কেন লাগবে? দেখো, ফিজিক্স হচ্ছে পদার্থবিজ্ঞান, মানে পদার্থের বিজ্ঞান। পদার্থর কিভাবে আচরণ করে, একটা পদার্থ কীরকম ইন্টারাকশন করে অন্য পদার্থের সাথে, এই সব কিছু বুঝতে হলে তোমাকে পদার্থবিজ্ঞান পড়তে হয়। এখন এগুলো তুমি বুঝবে কিভাবে? বাংলা ভাষায়, ফার্সি ভাষায়? মনে হতে পারে ভাই এগুলো তো অনেক আধুনিক জিনিসপত্র, অনেক উচ্চবর্গীয় জিনিসপত্র, এগুলো হয়তো বা ইংরেজি ভাষায় কথা বলে। না, এগুলো কথা বলে গণিতের ভাষায়। আমার গ্যালিলিওর খুবই একটা কথা পছন্দ। হি হ্যাজ এ কোট দ্যাট গোজ লাইক, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ এই মহাবিশ্বের ভাষাই হচ্ছে ম্যাথামেটিক্স বা গণিত। সো গ্যালিলিওকে তোমরা সবাই চিনো, উনি খুবই প্রখ্যাত বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন। তো এই গণিতকে যদি আমরা না জানি, মহাবিশ্বের ভাষা যদি আমরা না জানি, তাহলে ফিজিক্স বা মহাবিশ্বের বিজ্ঞান আমরা কিভাবে বুঝবো? কাজেই আগে এদের ভাষা জানতে হবে। চলো শুরু করা যাক। প্রথমেই গণিতের জগতে ঢুকতে হলে তোমাকে গণিতের কিছু ফেনোমেনা জানতে হবে। যেমন গণিতের খুবই প্রচলিত একটা ফেনোমেনা হলো ফাংশন। ফাংশন বোঝার আগে আমরা সম্পর্ক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমি এখানে কি লিখলাম এটা বোঝার মতো নলেজ তোমার স্কুল লেভেলে এসেছে। তুমি জানো ওয়াই, এক্স এগুলো হচ্ছে চলক, অর্থাৎ ওয়াই এর বিভিন্ন মান হতে পারে, এক্স এর বিভিন্ন মান হতে পারে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে তুমি এক্স এর বিভিন্ন মান নিতে পারো, এক্স এর বিভিন্ন মান নিতে পারো, ওয়াই এর তুমি বিভিন্ন মান পাবে। আমি একটু ক্লিয়ার করে বলি, তোমরা অক্ষ ব্যবস্থা পড়েছো না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এটা ধরো এক্স অক্ষ, আর এটা ধরো ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে অনেকগুলো মান আছে এক্স এর, তোমার একদম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, তুমি যে কোনো নাম্বার বলতে পারো, -10, -5, -900, কিংবা +200, +1,00,000, যাই বলো এক্স এর যে কোনো ভ্যালু হতে পারে। আবার এই সম্পর্কটা, এটা একটা সম্পর্ক, এক্স আর ওয়াই এর মাঝে সম্পর্ক। এই সম্পর্ক প্রকাশ করে যে তুমি এক্স এর যেই ভ্যালুটা নিবা, ধরো তুমি এক্স এর যে কোনো একটা ভ্যালু নিয়েছো, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সেই ভ্যালুকে স্কোয়ার করলে, তুমি এক্স এর ভ্যালুকে স্কোয়ার করলে তুমি ওয়াই এর ভ্যালুটা পাবা। এক্স এর ভ্যালুকে স্কোয়ার করলে ওয়াই এর ভ্যালুটা পাওয়া যায়। তাহলে দেখো, এখানে আমি এক্স এর মান ইচ্ছা মতো নির্ণয় করতেছি, ইচ্ছা মতো ধরে নিচ্ছি যে এক্স এর মান 5, আমি ধরে নিলাম এক্স এর মান 5। আচ্ছা, এক্স এর মান 5 হলে ওয়াই এর একটা নির্দিষ্ট মান থাকবে। সো এক্স কে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই কে আমি বলতেছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, যার যে কোনো মান হতে পারে। তো এক্স কে আমি কি বলছি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে মুক্ত, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট, মুক্ত, স্বাধীন, তুমি এটার যে কোনো ভ্যালু চিন্তা করে ফেলতে পারো। তবে তুমি যদি এক্স এর একটা ভ্যালু চিন্তা করো, তাহলে তার জন্য ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, বা যেটাকে বাংলায় বলি কারো উপর নির্ভরশীল, নির্ভরশীল একটা চলক। নির্ভরশীল কেন? কারণ এক্স এর একটা ভ্যালু আমি যদি বলে দিই, ভাই এক্স এর ভ্যালু কিন্তু 1, এক্স এর ভ্যালু তোমাকে বলে দিলাম, ভাই এক্স এর ভ্যালু কিন্তু 10। এক্স এর ভ্যালু 10 মানে কি? 10 মানে ওয়াই এর ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এর অর্থ এক্স এর ভ্যালুকে বর্গ করলে ওয়াই পাওয়া যায়। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতেছে এখান থেকে? এক্স এর ভ্যালু 10, এটাকে বর্গ করে দাও, তাহলে আসবে কত? তাহলে আসবে 100। কাজে এটা কিন্তু আমি নির্দিষ্টভাবে ধরে নিলাম, আমার র্যান্ডম আমি ধরে নিয়েছি, আমার মনের খেয়াল খুশি মতো আমি ধরে নিতে পেরেছি। কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আমি মনের খেয়াল খুশি মতো ধরে নিতে পারিনি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে? ডিপেন্ডেন্ট এক্স এর উপরে। কাজেই তোমাকে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে গণিতে অনেক পরিমাণ। এখন আমি যে কাজটা করলাম, আমি যে লিখলাম ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার,
তোমাকে যদি প্রশ্ন করা হয় y এর ভ্যালুটা আমি কিভাবে পাবো, তোমাকে আমি কি প্রশ্ন করেছি বলো তো? তোমাকে আমি প্রশ্ন করেছি y এর ভ্যালুটা আমি কিভাবে পাবো। তুমি আমাকে খুবই সাদামাটা একটা উত্তর দিতে পারো যে x স্কয়ার, এই জিনিসে আপনি x এর মানটা বসান তাহলে আপনি y এর ভ্যালুটা পাবেন। বুঝতে পেরেছো? আমি বলছি y এর মানটা আমি কিভাবে পাবো। তুমি আমাকে বলছো x স্কয়ার আছে না, আপনি x স্কয়ারে x এর মানটা বসান তাহলে তো আপনি y এর মানটা পাচ্ছেন। এটা এমন একটা জিনিস, এক্স স্কোয়ার আমি এখানে লিখি, এক্স স্কোয়ার এটা এমন একটা জিনিস, তুমি এটাকে কল্পনা করতে পারো এটা একটা যন্ত্রের মতো। এই যন্ত্রে তুমি কি ইনপুট দিচ্ছ? তুমি এক্স এর মান ইনপুট দিচ্ছ। এক্স এর মান ইনপুট দিলে তুমি আউটপুট হিসেবে কোন একটা ভ্যালু পাচ্ছ। এটা হলো আমাদের ইনপুট। তুমি ইনপুট দিলে এইটার মধ্যে, যন্ত্রের মধ্যে তুমি এক্স এর মানটা বসাও। দেখো আমি এখানে এক্স এর মানটা বসিয়েছি, তাহলে স্কোয়ার করার কারণে আমার একটা রেজাল্ট আসছে। আমি এখান থেকে একটা আউটপুট পাবো, একটা আউটপুট পাবো। এবং আমাকে আমাকে বলছে যে এক্স এর ভ্যালু এখানে বসায় যে আউটপুটটা পাবেন, যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা হচ্ছে ওয়াই এর মান। সেই রেজাল্টটা হচ্ছে ওয়াই এর মান। এই যে যেই জিনিসটার মধ্যে আমি ইনপুট দিয়ে আউটপুটটা পাচ্ছি, এই জিনিসটার একটা খুব সুন্দর একটা নাম আছে। এটাকে বলা হয় ফাংশন। এটাকে ডাকা হয় ফাংশন। তাহলে আমি বলতে পারি এই যে ওয়াই যেটা আছে না, এই ওয়াই আসলে এক্স এর একটা ফাংশন। বুঝিও, ওয়াই এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার একটা ফাংশন। এক্স স্কোয়ার কিসের ফাংশন? এক্স স্কোয়ার কি জিনিসটা ইনপুট নেয়? এক্স স্কোয়ার এক্স এর মানটা ইনপুট নেয়। তাহলে এই ফাংশনটা এক্স এর একটা ফাংশন, যে এক্স এর ভ্যালু নিবে, নিয়ে একটা ভ্যালু দিবে। এই ফাংশনটা আবার ওয়াই। তাই বলতে পারি ওয়াই হলো আসলে এক্স এর একটা ফাংশন। ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। তো অনেকে মনে করে ফাংশন মানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইজ নট এ ফাংশন। এটা একটা ফাংশন না। ফাংশন হচ্ছে এই এক্স স্কোয়ারটা। আমি যখন ওয়াই সমান সমান এক্স স্কোয়ার বলছি, তখন আমি ওয়াই আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতেছি। যে রিলেশনশিপের সাহায্যে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারি। দেখো তো, এক্স এর ভ্যালু যখন 10 তখন ওয়াই এর ভ্যালুটা 100। এক্স এর ভ্যালু যখন 10 তখন ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই কোনটা? উপরের দিকে একটা। এক্স এর ভ্যালু যখন 10 তখন ওয়াই এর ভ্যালু গুনতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, উঠতে উঠতে এই যে 100, দেখছো? এক্স এর ভ্যালু 10 হলে ওয়াই এর ভ্যালু 100, উপর দিকে আমি 100 ঘর উঠলাম। এক্স এর ভ্যালু যদি যদি এক্স এর ভ্যালু -10 হইতো, তাহলে কি হইতো? তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতো? -10 স্কোয়ার করে দিব, এটাও আসবে 100। সো যদি -10 হয়, -10 হলেও কিন্তু এটা একদম উপরে উঠে 100 হবে। যদি এক্স এর ভ্যালু 0 হয়, যদি দেখো এক্স এর ভ্যালু 0, তাহলে 0 বসাও, 0 স্কোয়ার 0 আসবে। তো যখন এক্স এর ভ্যালু 0, তখন ওয়াই এর ভ্যালু একদম এই তলানিতে। তলানি মানে কত? তলানি মানে হচ্ছে 0, এখানে থাকবে। আমি 3টা পয়েন্ট গ্রাফে প্লট করলাম। একটা সম্পর্ককে আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পারি। একটা সম্পর্ককে আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পারি। এটা অনেকটা ডিজিটাল ছবি তোলার মতো। আমরা তো ফোন দিয়ে ছবি তুলি, ফোন ধরে খিচিক করে একটা ছবি তুলে ফেললাম। তোমরা বিভিন্ন পোজে ছবি তোলো। তোমাকে আমরা একটা ছবির মাধ্যমে চিনতে পারি যে হ্যাঁ, এই তো এই যে ছবি, ওই যে ভ্যাবলা করে একটা ছেলে না, ওই যে গায়ে গোস্ত নাই, খালি হাড্ডি দেখা যায়, ও ওটা তো আমার স্টুডেন্ট ছিল। এরকম করে বলি তো আমরা ছবি দেখার পর। আমরা ফাংশনের, কিংবা আরো স্পেসিফিকলি বলতে গেলে একটা ফাংশন থেকে তৈরি করা সম্পর্কের গ্রাফ আঁকানোর মাধ্যমে এটা কিরকম দেখতে সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো 3টা পয়েন্ট আমি বসাইছি। আমি কি ফাংশনটাকে দেখতে এরকম? এরকম না। আমি আরো একটা ভ্যালু বসাই। দেখো, আমি বললাম তো যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমি বললাম তো যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার আমার ফাংশন। আচ্ছা, এখন এখানে আমি আরো কিছু ভ্যালু বসিয়ে একটু বোঝার চেষ্টা করবো জিনিসটা দেখতে কিরকম। আসো, আমি প্রথমে একটু -5 নেই। হ্যাঁ, আমি বললাম x ইকুয়ালস টু -5। x ইকুয়ালস টু -5 হলে y এর ভ্যালুটা কত আসবে? -5 মানে x এর মানটাকে স্কোয়ার করলেই তো হচ্ছে কত আসে? 25। যদি x এর মানটা +5 নেই, তাহলে +5 স্কোয়ার, তাহলে আসবে 25। তুমি +5 নাও আর -5 নাও, একই ভ্যালু পাবা, 25। তাহলে দেখো তো, এই যে -5 +5,
দুটাতেই হাঁটি হাঁটি পা পা এইখানে, হাঁটি হাঁটি পা পা এইখানে। এটার মান কত? এটার মান দেখবা 25। আমি যদি একটা লাইন আঁকিয়ে তোমাকে দেখাই যে হ্যাঁ ভাই আসলে এটার মান 25, এখানে তো, এখানে তো, এই দেখো এটার মান কিন্তু আসলেই 25, 20-এর থেকে একটু উপরে, এটা হলো আমাদের 25। হ্যাঁ, আর ওগুলো তো 100, তাহলে 1 2 3 4 5। আচ্ছা, চিত্রটা একটু চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে। চলো আরো কিছু পয়েন্ট আমরা নেই, আমরা আরো কিছু পয়েন্ট নেই, আরো কিছু পয়েন্ট নেই। আমাদের ফাংশনটা কি ছিল? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই না? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। দেখো তো আমরা এখানে অনেকগুলো পয়েন্ট নিছি, আমি এখানে এখানে অনেকগুলো পয়েন্ট নিছি। এখানে নতুন করে আমি একটা পয়েন্ট নিছি 9, 9 হলে হয় 81, 80-র চেয়ে একটু উপরে। যখন 7, 7 হলে হবে 7 স্কোয়ার, 7 7 49, মানে এই যে 40-এর উপরে তবে 60-এর চেয়ে কম। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে বসাইছি। তুমি এটা দেখেই বুঝতে পারতেছো ভাই, আমার তো মনে হচ্ছে এই ছবিটা দেখতে একটা বাটির মতো, দুধ খাওয়ার বাটির মতো। তাহলে এটাকে যদি আমি আঁকাই, ধরো আমি এটাকে আঁকাচ্ছি, কিরকম হবে এটা? এটা হবে এই রকম। এটা হলো এই রকম একটা সোজা বাটির মতো। গ্রাফ আঁকায় লাভ কি হইল? দেখো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তাই না? এটা একটা এক্সপ্রেশন। আচ্ছা, তো মোটা কালি, ওহো, আচ্ছা চেঞ্জ করে নিচ্ছি। এটা হলো একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে একটা ভিজুয়াল রূপ আমি এটা দিচ্ছি, এক্সপ্রেশনটাকে একটা ভিজুয়াল রূপ আমি দিচ্ছি। এই এক্সপ্রেশনের এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এটা দেখে লাভ কি? দেখো, তুমি তো যদি এই এক্সপ্রেশনটা জানো, এক্সপ্রেশন থেকে তুমি যে কোনো ভ্যালু বের করে ফেলতে পারবা। যেমন আমি তোমাকে বললাম যে ভাই এক্স এর ভ্যালু 8.1, এই 10 9 8 এগুলো বাদ দিলাম, 8.1, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে? তুমি বলবা ভাইয়া 8.1 নিয়ে সেটাকে স্কোয়ার করে দেন, তাহলেই দেখবেন আপনার রেজাল্টটা চলে এসেছে। আচ্ছা, আমি এখান থেকেও রেজাল্টটা পাই, আবার আমি এই গ্রাফ থেকেও পাবো। গ্রাফ থেকে ধরো 8, তো 8.1 আমি নিলাম একটু সামনে, সুন্দর মতো উপরে হাঁটি হাঁটি পা করে উঠলাম, উঠে আমি দেখো একটা ভ্যালু এখান থেকে পায়ে যাব। এই ভ্যালু ধরে যদি হাঁটি হাঁটি পা করে আসি, তাহলে আমি এখানে একটা আনুমানিক ভ্যালু পেয়ে যাব। অবশ্যই তোমরা যখন রিয়েল লাইফে এটা করবা, স্কেল দিয়ে করবা, তোমরা এটা হয়তো বা আরো প্রিসাইজলি করবা। আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। গ্রাফের চিত্রটা জানলে তুমি এখান থেকে যে কোনো ভ্যালু বের করতে পারো, আবার এক্সপ্রেশনটা জানলে তুমি এখান থেকেও ভ্যালুটা বের করে ফেলতে পারো। দুটো থেকে বের করা পসিবল। আমার কখনো কখনো এক্সপ্রেশন থাকলে সুবিধা হয়, কখনো কখনো গ্রাফ থাকলে সুবিধা হয়। তবে গ্রাফ আঁকানো একটু টাফ, এই জন্য আমরা এক্সপ্রেশন দিয়ে বেশিরভাগ কাজ করি। তবে প্রত্যেকটা ফাংশনের একটা রিলেশন যদি তৈরি করো, সেই রিলেশনের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে, যেখান থেকে আমরা পরবর্তীতে আরো অনেক কিছু বের করতে পারি। এখন এখন সবসময় যে সম্পর্কগুলো গ্রাফ এমন বাঁকা হবে এমনটা কিন্তু না, বাটির মতো হবে এমনটা কিন্তু না, একটু সহজ সরলও হতে পারে। যেমন এই গ্রাফটা, এই সম্পর্কের গ্রাফ, এই সম্পর্কে ফাংশন কোনটা? এই সম্পর্কে ফাংশন হচ্ছে 2x+5, এটা হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, এখন একটু চেক করে দেখি তো আসলেই এটা কিনা। দেখো, তোমাকে আমি যখন বলছি যে এক্স এর ভ্যালু আমি ধরে নিলাম 0, আমি ধরতেই পারি কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে? সুন্দর করে তুমি লিখলা ওয়াই সমান সমান কত? ওয়াই সমান সমান হচ্ছে এক্স এর মানকে 2 দিয়ে গুণ করে তার সাথে 5 যোগ। তাহলে আমি 2 দিয়ে গুণ করব কাকে? এক্স এর মানকে। এক্স এর মান হচ্ছে 0, 0, তার সাথে 5 যোগ। তাহলে শূন্যকে আমি যা দিয়ে গুণ করি 0 হচ্ছে, তার সাথে 5 যোগ করলে
5 থাকবে। তাহলে একটু খেয়াল করো তো, যখন x এর ভ্যালু 0 তখন x এর ভ্যালু 0 তখন এই পয়েন্ট মানে হচ্ছে এই যে এটা, তখন y এর ভ্যালু হচ্ছে 5। মিলছে? মিলছে। তুমি যে কোনো ভ্যালু নাও, দেখবা যে সম্পর্কটা মিলবে। তাহলে প্রমাণ হলো হ্যাঁ ভাই, এই এক্সপ্রেশনটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা এরকম। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, দেখো তো এই গ্রাফটা বা এই ছবিটা থেকে তুমি কি বুঝতে পারো, তুমি আমাকে বলবে ভাই এটা এটা উপরের দিকে উঠে যাচ্ছে। একটা বিমান যেমন টেক অফ করে, এটা টেক অফ করে ফেলছে। দেখো তুমি তো গণিত টনিত বুঝো না, তুমি আমাকে এটা বলবা না? এটা কিন্তু বলবা, এটা বলাটা লজিক্যাল। এখন এই কথাটাকে ম্যাথামেটিক্যালি বলতে হবে যে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। দ্যাটস নট দ্য রাইট ওয়ার্ড টু এক্সপ্রেস ম্যাথ। উপরের দিকে উঠে যাচ্ছে এটা কেমন কথা? তুমি আমাকে আরো স্মার্টলি বলবা। তুমি বলবা যে ভাইয়া আমি যদি এক্স অক্ষের ভ্যালু একটু বাড়াই, তাহলে আমার আগে যেই জায়গাটা ছিল সেটার উপরের দিকে উঠে যায়। বা এটাকে আরো ম্যাথামেটিক্যালি অ্যাকুরেট হচ্ছে, তুমি যদি এক্স অক্ষের দিকে একটু সরে যাও, তাহলে ওয়াই অক্ষের দিকেও তোমাকে সরে যেতে হয় উপরের দিকে। এক্স অক্ষের মান তুমি যদি কিছুটা বৃদ্ধি করো, এক্স অক্ষের মান তুমি যদি কিছুটা বৃদ্ধি করো, তাহলে ওয়াই অক্ষের মানও কিছুটা বৃদ্ধি পায়। এটাকেই ম্যাথামেটিক্সের ভাষায় বলে যে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে? এটাকে বলে ঢাল। এটাকে কি বলে? ঢাল। আসলে এটাকে ঢাল বলে না, আমি তোকে আরেকটু বলি। এখানে এখানে আমি যদি এক্স অক্ষের মান আমি যদি এখানে এক্স অক্ষের মান এমন করি যে 0 থেকে এখানে 2, তো 0 থেকে 2 পর্যন্ত, মানে আমি 2 ঘর বৃদ্ধি করলাম এক্স অক্ষের মান। তাহলে ওয়াই অক্ষের মান দেখো তো কতটুকু বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল এইখানে, এখন এটা চলে গেছে এইখানে, তাহলে এই জায়গায় চলে গেছে, এতটুকু উপরের দিকে উঠে গেছে। আগে ছিল এখানে, এখন এটা যখন সামনে যাচ্ছে এটা উপরে যায়, এটা এইখানে উঠে গেল। আগে এই বরাবর ছিল ওয়াই এর, এখন এটা একটু উপরে উঠে গেছে। এটার মান কত? এটার মান হচ্ছে 9। তাহলে আমি যখন 2 বাড়াইছি তখন 5 থেকে 9 চলে গেছে। তাহলে কয় ঘর বৃদ্ধি পেয়েছে? 4 ঘর বা 4 একক। 2 ঘর এক্স অক্ষে শিফট হওয়ার কারণে 4 ঘর সেটা উপরে উঠে গেছে, বা +4 উপরে উঠেছে। যদি আমি জিজ্ঞেস করি তাহলে একক একক বা এক্স অক্ষে একক পরিবর্তনে, এক্স অক্ষে একক পরিবর্তন মানে হচ্ছে এক ঘর পরিবর্তন। এখানে 2 ঘর পরিবর্তনে 4 বৃদ্ধি পাইছে। তাহলে এক ঘর পরিবর্তনে কতটুকু বৃদ্ধি পাবে? +4। 4 ঘর যেহেতু বৃদ্ধি পাইছে +4, যদি কমে যাইতো বলতাম -4। +4 ডিভাইডেড বাই কি হয়েছে, আমি এক্স অক্ষ যখন বৃদ্ধি করছি 2 ঘর, মানে এক্স যখন আমি +2 করছি তখন ওয়াই আমার +4 হয়েছে। এক্স যখন +2 তখন ওয়াই কি? +4। তাহলে এটা কত আসবে? এটা আসবে +2। এই যে +2 যে পার্টটা, এই +2 পার্টকে আমি বলছি ঢাল, বা ইংরেজিতে এটাকে বলা হয় স্লোপ। আমার মনে হয় স্লোপ বানানটা মনে একটু আছে লাস্টে। আই এম রিয়েলি সরি, আমি ইংলিশে খুবই কাঁচা, হতে পারে আছে, হতে পারে নেই, একটু গুগল করে নিও। তো ঢাল, ঢালের ইংরেজি হচ্ছে স্লোপ। দেখো তো তাহলে স্লোপের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? স্লোপের সংজ্ঞাটা দাঁড়াচ্ছে এক্স অক্ষে একক পরিবর্তনে। এক্স অক্ষে একক পরিবর্তনে যে পরিমাণ ওয়াই অক্ষের পরিবর্তন হয়, এক্স অক্ষে একক পরিবর্তনে যে পরিমাণ ওয়াই অক্ষের পরিবর্তন হয়। আমি তোমাকে বললাম এই যে এক্স অক্ষের পরিবর্তন, এটাকে আমি বলছি ডেল এক্স। ডেল দিয়ে সচরাচর বোঝায় যে এক্স এর ভ্যালু কতটুকু পরিবর্তিত হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু যদি ডেল এক্স পরিমাণ পরিবর্তিত হয়, তাহলে ওয়াই এর ভ্যালুটাও পরিবর্তিত হবে। পরিবর্তন বোঝাতে আমরা ডেল চিহ্নটা ব্যবহার করি। তাহলে ওয়াই এর ভ্যালু ডেল ওয়াই পরিবর্তন হয়েছে। তাহলে এটা আমার কি? এটা হলো আমার ডেল এক্স, আর এটা হলো আমার ডেল ওয়াই। তাহলে তুমি বলতে পারো এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে ডেল ওয়াই বাই ডেল এক্স পরিবর্তন হয়।
পরিবর্তন হয়। তাহলে তাহলে আমার এই যে এই অংশটাকে আমি কি বলছি, এই অংশটাই হচ্ছে আমার ঢাল। সো তুমি এখান থেকে বলে ফেলতে পারো যে স্লোপ বা ঢাল ইকুয়ালস টু আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ এক্স অক্ষে পরিবর্তিত হলে ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয়, তাহলে একক পরিবর্তনে কি পরিমাণ পরিবর্তন হয়। খুব সহজ ভাষায় তুমি যদি এক্স অক্ষে এক ঘর পরিবর্তন করতে, দেখো তো যেখানে এখানে আছে, এখানে কত আছে -3, এক ঘর পরিবর্তন করো, -4 থেকে -3-তে চলে যাও, মানে +1 করলা তুমি, এক ঘর পরিবর্তন করো, তাহলে এটা কত ঘর পরিবর্তন হবে দেখো তো। এটা এখন কোথায় -1-এ, -3 থেকে -1-এ, অর্থাৎ এটা কত ঘর বৃদ্ধি পাইলো, 2 ঘর বৃদ্ধি পাইলো। তো এখানেও দেখো +2 ডিভাইডেড বাই 1 কত হবে, 2 হবে। এই পুরা সরল রেখায়, মনে রেখো, সরল রেখায় ঢাল সব সময় প্রত্যেকটা জায়গায় সমান থাকে। তুমি এইটুকু জায়গার ঢাল হিসাব করো, এইটুকু জায়গার ঢাল হিসাব করো, কিংবা এইখানে ঢাল হিসাব করো, কিংবা এই পুরাটার ঢাল হিসাব করো, পুরাটার ঢাল হিসাব করলে কি হবে, -5 থেকে +5 পর্যন্ত 10, আর এখানে কত আছে, -5 থেকে 15 পর্যন্ত, মানে কত, 20। তাহলে 10 বৃদ্ধিতে 20 বাড়ছে, 20/10 2। বুঝছো? সরল রেখা হইলে গ্রাফটা স্লোপ কনজার্ভড রাখে, মানে স্লোপ পরিবর্তন হয় না, স্লোপ কনস্ট্যান্ট থাকে। সো স্ট্রেট লাইন, তোমরা স্ট্রেট লাইন নামে তোমাদের গণিতে একটা চ্যাপ্টারই থাকবে। কেবল উচ্চ মাধ্যমিকে উঠছো তো, তো তোমাদের সরল রেখা, বক্ররেখা, এগুলো প্রত্যেকটার উপর একটা করে চ্যাপ্টারই থাকবে, তখন তুমি আরো ক্লিয়ারলি বুঝবা। তো স্ট্রেট লাইনে আমার যে স্লোপটা থাকে, স্লোপ কনস্ট্যান্ট থাকে, বা ঢাল কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, ঢাল চেঞ্জ হয় না, পরিবর্তিত হয় না। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা ছিল আমাদের ঢালের কনসেপ্ট। এখন তোমার মনে আসলে প্রশ্ন আসতেই পারে, ভাই আপনি দেখালেন ঢাল হচ্ছে 2, তো এক্স অক্ষে বাড়লে ওয়াই অক্ষে বাড়বে। আগের গ্রাফে এক্স অক্ষে 1 ঘর বাড়লে ওয়াই অক্ষে 2 ঘর বেড়েছিল, আমি বললাম ঢালের মান 2। ঢালের মান কি কমতে পারে, বা ঢালের মান কি নেগেটিভ হতে পারে? অবশ্যই হতে পারে। এই গ্রাফটা দেখো, তুমি কি চিন্তা করতে পারবা এটা কোন ফাংশনের বা কোন সম্পর্কের গ্রাফ? আমি তোমাকে সাহায্য করছি। দেখো, এটা হচ্ছে এটা কত হবে, ওকে, এটা হবে y ইকুয়ালস টু -x এর গ্রাফ। চেক করে দেখো, y ইকুয়ালস টু -x, মানে কি, মানে x এর যেই মানটা হবে সেটাকে নেগেটিভ করলেই y পাওয়া যাব। এই যে x এর মান হচ্ছে 1, যাও যাও হাঁটি হাঁটি পাপা, এখানে মান কত দেখো, -1, x এর মানকে মাইনাস করলেই y পাওয়া যায়। ঠিক আছে, সরলরেখা চ্যাপ্টারটা যখন গণিতে পড়বা তখন তোমাদের এগুলো নির্ণয় করাও শিখাবে সেখানে। যাই হোক, এখন এটা ঢাল বের করতে চাই। ঢাল মানে কি, এক্স অক্ষে 1 ঘর চেঞ্জ করলে ওয়াই অক্ষে কি ঘর চেঞ্জ হয়। সো এক্স অক্ষে ধরো আমি এই পয়েন্ট থেকে বের করতে চাই, হ্যাঁ, কোন দিকে চেঞ্জ করবো, ধরো এই দিকে আমি চেঞ্জ করলাম, এক্স অক্ষে আমি 1 ঘর চেঞ্জ করলাম, তাহলে ওয়াই অক্ষে কতটুকু চেঞ্জ হচ্ছে দেখো তো, ওয়াই অক্ষেও 3 থেকে 2, ওয়াই অক্ষে 1 ঘর কমে যাচ্ছে, -1। আমি যখন 1 ঘর বৃদ্ধি করছি, প্লাস করছি, তখন ওয়াই এর ভ্যালু 1 ঘর মাইনাস হচ্ছে। 1 ঘর দিয়ে হিসাব করতে হবে এমন না, 1 ঘর দিয়ে করলে তো তুমি সরাসরি স্লোপ পেয়ে যাচ্ছ। 1 ঘর দিয়ে করলে তুমি এটা কি পাচ্ছ, এটা হলো তোমার একদম ঢাল। 1 ঘরে পরিবর্তনকেই তো ঢাল বলে। যদি সরাসরি বের করতে না চাও, তোমার মন চাচ্ছে আমি ভাই একটু বড় কিছু নিব, দেখো তুমি এই 2 ঘর নাও, আমি 2 ঘর বৃদ্ধি করলাম, যার কারণে ওয়াই অক্ষের নিচের দিকে নেমে গেল, কতটুকু নেমেছে, -0 থেকে -2 পর্যন্ত, অর্থাৎ
0 থেকে -2 2 ঘর কমে গেছে, তাহলে ঢাল কত হবে? ঢাল হবে -2 মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঢাল মানে কি? ওয়াই অক্ষে পরিবর্তন বাই এক্স অক্ষে পরিবর্তন। ওয়াই অক্ষে পরিবর্তন -2, এক্স অক্ষে +2, কত হবে? -1। দেখছো তুমি, কাজেই এক ঘর বের করলেই ইউজুয়ালি ঢালটা তুমি পেয়ে যাও। সো ঢাল আসলে পজিটিভও হতে পারে, ঢাল আসলে নেগেটিভও হতে পারে, আবার ঢাল শূন্যও হতে পারে। আমি যদি এরকম একটা গ্রাফ আঁকাই, যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আচ্ছা এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে 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 আচ্ছা, এখন গ্রাফটা অনেকটা এরকম, যে এই যে এটা গ্রাফ, এটা কি? এটা একটা গ্রাফ, কোন একটা সম্পর্কের গ্রাফ। আচ্ছা, এখন সম্পর্কটা যাই হোক, একটা সম্পর্ক লিখি, ধরো y ইকুয়ালস টু +2, তাহলে y ইকুয়ালস টু +2 এর গ্রাফটা এরকম, মানে তোমার x এর যে কোনো ভ্যালু তুমি নিতে পারো, x এর ভ্যালু 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, 1 কোটি, 2 কোটি, 1.5 কোটি, আই ডোন্ট কেয়ার, y এর ভ্যালু সবসময় +2। বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভয় পাই না, এরকম একটা ডায়লগ আছে না, ওই রকম। এক্স এর ভ্যালু যাই হোক না কেন, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, অসীম, যাই হোক, ওয়াই এর ভ্যালু সব সময় +2, সবসময় +2। দেখো এই পয়েন্টে এক্স এর ভ্যালু এটা কত আমি নিজেও জানি না, যাই হোক ওয়াই এর ভ্যালু 2, এই যাই হোক ওয়াই এর ভ্যালু 2, যাই হোক ওয়াই এর ভ্যালু কত? 2, সবসময় ওয়াই এর ভ্যালু 2। এখানে ঢাল কত? তুমি এক্স অক্ষ বরাবর তুমি এক ঘর সামনে আসছো, ধরো এক ঘর সামনে আসছো, তোমার ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হয়েছে? ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হয় নাই, তোমার ডেল ওয়াই 0, ওয়াই এর কোনো পরিবর্তনই হয় না, ঢালের সংজ্ঞা কি ছিল? এক্স অক্ষ চেঞ্জ করলে ওয়াই কতটুকু চেঞ্জ হয়? ওয়াই তো চেঞ্জই হয় না। তাহলে এইখানে আমার যে স্লোপটা কত আসতেছে? 0। সো যদি উপরের দিকে যায় তাহলে স্লোপ পজিটিভ, যদি নিচের দিকে যায় তাহলে স্লোপ নেগেটিভ। মানে যখন গণিত পড়বা তখন দেখবা সবসময় এটা সত্য না, কিন্তু আমরা যেমনে গ্রাফ আঁকাই, আমরা যেভাবে পদার্থবিজ্ঞানের জিনিসপত্র সলভ করি, আমাদের জন্য এটা ইউজুয়ালি হয়ে থাকে। যদি একদম হরাইজন্টাল, তাহলে আমি বলি এটার স্লোপ আসলে ভাইয়া 0। বুঝেছ? আশা করি বুঝতে পারছো। তাহলে স্লোপ কি সবসময় এত ইজি হয় যে করলাম বের হয়ে চলে আসলো? সবসময় কিন্তু এত সহজ হয় না, একটু অন্যরকমও হইতে পারে। যেমন এই গ্রাফটা খেয়াল করো তো, এই গ্রাফ হিসাব করতে গেলে কিন্তু একটু সমস্যাই হয়ে যাবে, তাই না? একটু সমস্যা হয়ে যাবে। খেয়াল করো গ্রাফটা, এখানে তোমাকে যদি বলা হয় ভাই ঢালটা বের করো তো, তুমি এতক্ষণে যা শিখছো তুমি তো অনেক খুশি, ভাই আমি তো ঢাল বের করতে পারি। তুমি এখন এই পয়েন্টটা নিলা, হ্যাঁ, এই পয়েন্ট থেকে তুমি বললা যে আমি এক ঘর সরি, এটা তো -4 থেকে -3-তে যাই, এক ঘর পজিটিভে শিফট করি, তাহলে এক ঘর সরলা, পজিটিভ এক ঘর ডান দিকে সরে গেলা। আচ্ছা, এক ঘর ডান দিকে সরে যাওয়ার কারণে, বা এক ঘর বৃদ্ধি করার কারণে তোমার ওয়াই অক্ষে কমে গেল, ধরলাম এখানে কতটুকু কমছে, আমি ধরে নিলাম এখানে m1 পরিমাণ কমে গেছে, -m1 পরিমাণ কমে গেছে। তাহলে তোমার ঢাল কত? তোমার ঢাল হচ্ছে -m1। আমি একটু ক্লিয়ার করে লিখি, তোমার ঢাল হচ্ছে -m1। এখন এই সেম গ্রাফটা আমি আরেকজনকে দেখালাম, সে কি করলো, সে এই জায়গায় মাপতেছে। আচ্ছা ঠিক আছে, এটা -1-এ আছে, আমি +0-তে যাই, এক ঘর বৃদ্ধি করি। এক ঘর বৃদ্ধি করলে দেখো তো ওয়াই এর ভ্যালু কতটুকু বৃদ্ধি পাইলো? বৃদ্ধি পায়নি, কমে গেছে, এক ঘর গেলে কমে গেছে, কতটুকু কমছে? দেখো এইটা আর এটা কিন্তু সমান না, এখানে -m1 কমছে, অতটুকু কিন্তু কমে নাই, তার চেয়েও কম কমছে। কতটুকু আমি বললাম, ধরো এটা হলো -m2 পরিমাণ, মাইনাস মানে কমে গেছে।
আবার আমি আরেকজনকে দেখাইলাম, সে তো অনেক কনফিডেন্স, সে এই জায়গাটা নিছে। এইখানে -4, তো ধরো -5টা এখানে, সরি +4, তো +5টা এখানে। So, এক ঘর বৃদ্ধি পাইলো, এক ঘর যখন সে বাড়াইলো তখন এটা অনেক বৃদ্ধি পাইলো। ওরে সর্বনাশ! কতটুকু বৃদ্ধি পাইলো? এটা প্রায় +m3 পরিমাণ বৃদ্ধি পাইলো। এখন কথা হচ্ছে কার কথাটা সত্য, এটার ঢাল আসলে কত? উত্তর হচ্ছে প্রত্যেক জনের কথাটাই সত্য। এখানে ঢাল পরিবর্তনশীল, এখানে ঢাল পরিবর্তনশীল, ঢাল পরিবর্তনশীল। ঢাল পরিবর্তনশীল কিনা ছবি দেখে কিভাবে বোঝা যায়? ইউজুয়ালি এটা বক্ররেখা হয়। যখন ঢাল পরিবর্তনশীল হয় তখন ইউজুয়ালি সেটা বক্ররেখা হয়, বক্ররেখা হয়। বক্ররেখা মানে তো বুঝতেছো, কখনো এই কখনো এই। ঢাল মানে কি? ঢাল মানে হলো কতটুকু এক ঘর পরিবর্তনে চেঞ্জ হয়। এখানে এক ঘর পরিবর্তনে চেঞ্জের মান তো চেঞ্জ হচ্ছে, এক ঘর পরিবর্তনে যে চেঞ্জ হবে সেই মানটাই তো চেঞ্জ হচ্ছে। কখনো কমতেছে, কখনো একটু কম কমতেছে, কখনো দেখো কমতেছেই না, এক্স অক্ষ বাড়াও ওয়াই অক্ষ তখন কোনো চেঞ্জই হচ্ছে না। আবার কখনো একদম এক্স অক্ষ বাড়লে সাঁই করে বেড়ে যাচ্ছে। ঢাল পরিবর্তনশীল। এখন তোমাকে আমি একটু দেখাই যে বক্ররেখা হইলে কেন ঢাল বের করাটা একটু সমস্যা। প্রথমে আমরা একটা ওয়াই অক্ষ নেই, ধরো আমি একটা নতুন একটা গ্রাফ আমি আঁকাচ্ছি, নতুন একটা আমি গ্রাফ আঁকাবো। এরপরে আমি একটা এক্স অক্ষ নিব, এক্স অক্ষ নিব, এটা তো ওয়াই ছিল, এটা হলো আমার এক্স। ওকে 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 ওকে, এবার চলো তোমাকে আমি একটু দেখাই। এবার চলো, এবার চলো তোমাকে আমি দেখাই বক্ররেখা হলে ঢাল নির্ণয় কেন একটু সমস্যা। প্রথমে আমরা একটা গ্রাফ আঁকাই, হ্যাঁ নতুন একটা গ্রাফ আঁকাই। ধরো এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষ, আর তারপরে আমার একটা আছে ওয়াই অক্ষ, নাকি উল্টা বললাম? আমি উল্টা বলছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি গ্রাফটা ধরো এরকম, গ্রাফটা ধরো এরকম যে এটা 1, এটা 2, এটা 3, এটা অবশ্যই 0। এটা ধরো, আচ্ছা আমি আগে আঁকাই গ্রাফটা, এরকম এরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপর এইরকম, তারপর এরকম। গ্রাফটা এরকম হতেই পারে, এরকম এরকম আঁকা বাঁকা যখন হচ্ছে গ্রাফটা এরকম এরকম হতেই পারে। তো যদি এরকম হয়, তুমি বললা ভাইয়া আমি এই পয়েন্টে গ্রাফটা বের করতে চাই, আমি বের করতে চাই গ্রাফটা এই পয়েন্টে। তোমাকে আমি বললাম ঠিক আছে বের করো, কোনো সমস্যা নাই। তুমি এখান থেকে এক ঘর সরলা, এক ঘর ডানে ইনক্রিজ করলা, তুমি যেহেতু ঢাল বের করবা সরাসরি, সো +1 ইনক্রিজ করলা। সো তোমার এখানে কি হইলো, তোমার এখানে একটু ওয়াই ড্রপ করলো। কতটুকু ওয়াই ড্রপ করছে? ধরলাম এটা ছিল আমাদের 5, আর এটা হয়ে গেছে আমাদের এখন 2। তাহলে তোমার এখান থেকে 3 পরিমাণ ড্রপ করছে। তুমি আমাকে হিসাব করে বললা ভাই দেখেন এক ঘর বৃদ্ধিতে 3 ঘর ড্রপ করছে মাইনাস, তাহলে এটা ঢাল হচ্ছে -3। কিন্তু আমি তোমার সাথে অ্যাগ্রি করব না। ঢাল মানে কি? ঢাল মানে এটা কি বাড়তেছে, নাকি এটা সোজা আছে, নাকি এটা কমতেছে, এমনটাই না। ঢাল কিসের অনুভূতি দেয়? একদম প্রথমে আমি বলেছিলাম যে ভাইয়া গ্রাফটা সোজা উপরের দিকে যাচ্ছে, এটাকে বলে হয় ঢাল পজিটিভ, যে ঢালটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। আমি ঢাল বের করতে চাইছিলাম এই 1 নাম্বার বিন্দুতে। এখন 1 নাম্বার বিন্দুতে কি আসলেই কমতেছে? হ্যাঁ কমতেছে, ঠিক আছে এই জায়গায় কমতেছে, খেয়াল করিও গ্রাফ কমতেছে, মান কমতেছে, ঠিক আছে আমি বুঝলাম যে এই জায়গায় কমতেছে। কিন্তু আমি তো এই যে এক্স এর ভ্যালু যখন 1 ছিল তখন ঢাল বের করতে গেছি, তখন তো সরল রেখা ছিল, একটা স্ট্রেইট লাইন ছিল, হরাইজন্টাল লাইন ছিল। সো তখন তো ভ্যালু আসার কথা 0, তখন তো ঢাল আসার কথা 0। যে যখন এক্স এর ভ্যালু 1 ছিল তখন তো এরকম একটা সরল রেখা ছিল, একটা হরাইজন্টাল লাইন ছিল। এক্স এর ভ্যালু যাই হোক ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ওয়াই ভ্যালু সবসময় 5 আছে। তাহলে এখানে তো আসার কথা ছিল 0, উত্তর তো আসার কথা ছিল 0, +1 আসলো কেন?
তার কারণ এটা একটা বক্ররেখা, এটার রেখার যে স্লোপটা সেটা সবসময় চেঞ্জ হচ্ছে। তুমি যদি এক্স এর ভ্যালু যখন 1 তখন ঢাল বের করতে চাও, তাহলে তোমাকে খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন নিতে হবে। তুমি যদি একটা বড় পরিবর্তন নাও, তাহলে সেই বড় পরিবর্তনের মধ্যে তোমার এই রেখাটাই, তোমার এই গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি যেই গ্রাফের ঢাল বের করতে চাচ্ছ ওই গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে যদি তুমি একটা বড় একটা এক্স এর পরিবর্তন নাও। এই জন্যে তোমার এখানে কি করতে হতো, তোমার এখানে এক্স এর ক্ষুদ্র একটা পরিবর্তন নিতে হইতো, তোমার এখানে এক্স এর ক্ষুদ্র একটা পরিবর্তন নিতে হইতো, এক্স এর ক্ষুদ্র একটা পরিবর্তন নিতে হইতো। দেখি গ্রাফটা যে এরকম, তো তো তোমার এক্স 1 থেকে 2 পর্যন্ত না নিয়ে খুবই সামান্য একটা পরিবর্তন, সামান্য একটা পরিবর্তন, এই পরিবর্তনটা ধরো আমি বললাম ডেল এক্স, তো ডেল এক্স মানে হচ্ছে বড় পরিবর্তন, এটাকে আমি বললাম ক্ষুদ্র পরিবর্তন ডিএক্স, ক্ষুদ্র পরিবর্তন ডিএক্স নাও। ডেল মানে বোঝায় একটু বড়, আর এই যে ডি এটা মানে বোঝায় একটু ছোট, হ্যাঁ এটা মানে বোঝায় খুবই ছোট একটা পরিবর্তন। ডিএক্স কথার অর্থ এক্স এর খুবই ছোট্ট পরিবর্তন। আচ্ছা, যদি তুমি খুবই ছোট্ট একটা পরিবর্তন নাও, তাহলে এখান থেকে তুমি জাম্প করে এখানে আসলা, এইটুকু সময় কি ওয়াইয়ের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এইটুকু সময় দেখো গ্রাফটা একদম হরাইজন্টাল। তো এখানে তুমি ওয়াইয়ের পরিবর্তন বা এটাকে ডেল ওয়াই না লিখে তোমার বলা উচিত এটা হচ্ছে ডি ওয়াই। কেন? কারণ এক্স এর মান যদি আমি অল্প একটু চেঞ্জ করি, তাহলে ওয়াইয়ের মানটাও অল্প একটু চেঞ্জ হবে। এই অল্প একটু বুঝাইতে আমি ডি ওয়াই লিখছি। এতক্ষণ পর্যন্ত আমি কি কি বললাম? আমি বললাম গ্রাফটা যেহেতু বক্র, সময়ে সময়ে এটা চেঞ্জ হয়ে যায়। তুমি যদি এক্স এর ভ্যালু যখন 1 ছিল তখন বের করতে চাও, একটা বড় পরিবর্তন নিলে গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ক্ষুদ্র একটা পরিবর্তন নিতে হবে, এতটাই ক্ষুদ্র যেন ওই ক্ষুদ্র সময়ের মধ্যে তেমন একটা পরিবর্তন না হয়, গ্রাফ গ্রাফ যেন ওই কনসিস্টেন্ট থাকে। যেমন তুমি যদি এখানে ক্ষুদ্র একটা জায়গা নাও, ক্ষুদ্র একটা জায়গা, তাহলে এটা অনেকটা একটা সরল রেখার মতো, কিন্তু বড় যখন জায়গা নিচ্ছ, ও মা গো, এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ক্ষুদ্র জায়গা নিয়ে হিসাব করলে মান সঠিক পাওয়া যায়। তো এখানে আমার ওয়াইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে আমার ওয়াইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, যখন আমি সামান্য পরিবর্তন চেঞ্জ করছি, যখন আমি সামান্য পরিমাণ চেঞ্জ করছি, তখন ওয়াইয়ের মান কোনো চেঞ্জ হচ্ছে না, 5ই থাকছে। এজন্য ওয়াইয়ের কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে 0। তাহলে ঢাল কত আসবে? ঢাল আসবে 0, এটার ঢাল আসবে 0। সো ঢাল কোন জায়গায়, যখন এক্স এর ভ্যালু 1 তখন কত আসবে? 0 আসবে। এমনটাই কিন্তু আসার কথা, এই পয়েন্টের ঢাল কিন্তু 0ই আসার কথা, কারণ এই পয়েন্টটা যে জায়গায় আছে সেই জায়গাটা এরকম একটা সমান একটা জায়গা। এজন্যই বলছি যখন বক্ররেখা হয়, বক্ররেখায় আসলে মাতব্বরি করে এক ঘর পরিবর্তনে কতটুকু হচ্ছে সেটা বের করে লাভ নেই, তখন ক্ষুদ্র পরিবর্তন বের করে হিসাব করতে হয়। তাহলে এখানে ঢালের মানটা কত আসবে? ঢাল আমি বলতে পারি ঢাল ঢাল সমান সমান ঢাল সমান সমান ওয়াইয়ের ক্ষুদ্র পরিবর্তন ডিভাইড বাই এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। আগে কি ছিল? আগে আমাদের ছিল ডিওয়াই বাই ডিএক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন আমি এটাকে বলছি ডিওয়াই বাই ডিএক্স, এবং এটা সবার জন্য সত্য, সব সময় সত্য, অল টাইম এটা ট্রু থাকবে বা সত্য থাকবে। এবার আসো, আমরা যে প্রথমে একটা গ্রাফ দেখছিলাম মনে আছে, একদম প্রথমে বাটির মতো সেই গ্রাফ। এই গ্রাফে বিভিন্ন পয়েন্টে আমরা ঢাল বের করতে চাই, তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্টে একটা সরল রেখা বা স্পর্শক আঁকাতে হবে, সেই স্পর্শকে ঢাল বের করতে হবে। আমি একটু সহজ করে দিই, আমি সবকিছু হিসাব করে নিয়ে আসছি, তোমাকে শুধুমাত্র দেখাবো কি হিসাব করে নিয়ে আসছি। দেখো আমি তোমাকে দেখাই, যখন এক্স এর ভ্যালু -6, -6 মানে অলমোস্ট এটা এই জায়গায়, হ্যাঁ এটা অলমোস্ট এই জায়গায়, তো তখন তুমি দেখতেছো যে এটা নিচের দিকে, সো এটা ঢাল আসা উচিত কি নেগেটিভ। আমি হিসাব করে দেখছি যখন -6 হয় তখন ঢাল আসে -12, এই যে 0 5 10 12, -12 আসে। আমি কি করলাম, আমি এক্স এর ভ্যালু যখন 6 হয় তখন একটা ঢাল হয়, সে ঢালের মান -12, আমি এই ঢালের জন্য একটা গ্রাফ আঁকাচ্ছি। আমি এই ফাংশনের বা সম্পর্কের একটা গ্রাফ তো আছে, এটা কোন সম্পর্কের গ্রাফ? y = x², এই সম্পর্কের গ্রাফ এটা। আমি এই সম্পর্কের
একটা বিন্দু নিলে সেই বিন্দুতে একটা ঢাল পাওয়া যায়, সেইটার মান এইখানে একটা গ্রাফে বসাচ্ছি। এখানে ওয়াই অক্ষ বরাবর আছে আমার ঢালের মান, আর এক্স অক্ষ বরাবর তো আমার এক্স এর মান। তাহলে এক্স এর কোন কোন মানের জন্য ঢালের কোন কোন মান আসে সেটা আমি গ্রাফে আঁকাচ্ছি। তো যখন -6 তখন কত আসে? -12। একইভাবে আমি হিসাব করেছি যখন -4 হয় তখন এটার মান আসে -8, তখন এটার মান আসে -8। দেখো মাইনাসে আসবে, -4-এ মাইনাস আসবে, 0-তে প্লাস আসবে নাকি? 0-তে কি প্লাস আসবে? 0, গাড়ি কল্পনা করো, এখানে একটা গাড়ি, এখানে গাড়িটা এই দিকে তাকায় আছে, স্পর্শকটা এই দিকে, তো স্পর্শকের ঢাল কি? 0। তো দেখো যখন 0 তখন এটা হচ্ছে 0, যখন 0 তখন এটা হচ্ছে 0। একইভাবে +4 যখন হয় তখন হয় এটা 8, যখন 6 হয় তখন এটা +12, যখন 2 হয় তখন এটা 4। তাহলে ঢালের যে গ্রাফ, দেখো একটা হচ্ছে ফাংশনের গ্রাফ, একটা হচ্ছে ঢালের গ্রাফ। ঢালের গ্রাফটা এইরকম, ঢালের গ্রাফটা এইরকম। তুমি এখান থেকে ইজিলি একটা সম্পর্ক বের করতে পারবা। দেখো তো 2, 4, আমি লিখছি, দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু আসতেছে 4। একদম শুরু থেকে শুরু করি, একদম শুরু থেকে শুরু করি। এক্স এর একটা ভ্যালু নিচ্ছি, ওয়াই এর একটা ভ্যালু নিচ্ছি। এখানে আমি সম্পর্কটা বের করতে চাই। যখন এক্স এর ভ্যালু -6, ওয়াই এর ভ্যালু -12, যখন এক্স এর ভ্যালু -4, তখন ওয়াই এর ভ্যালু -8, যখন এক্স এর ভ্যালু 2 বা -2 তখন -4, যখন 0 তখন 0, যখন 2 তখন 4, যখন 4 তখন 8, যখন 6 তখন 12, যখন আর কি আছে? আর তো নেই, এই কটা পয়েন্ট আমি নিছি। খেয়াল করতে পারতেছো? -6, -12, এই 0 0 2 4 4 8 6 12। এক্স এর ভ্যালুকে 2 দিয়ে গুণ করলেই ওয়াই এর ভ্যালু পাওয়া যাচ্ছে না? এক্স এর মানকে 2 দিয়ে গুণ করলেই ওয়াই এর মান পাওয়া যাচ্ছে না? 2 4 4 8 6 12, -4 -8 -6 -12। তাহলে আমি বলতে পারি ওয়াই আসলে কি? ওয়াই হচ্ছে, বা ঢাল যেটা, এটা কি? ঢাল, তাই না? ঢাল আসলে এটা ওয়াই লেখা উচিত না, এটা ওয়াই লেখা উচিত না, এটা লেখা হচ্ছে ঢাল। ঢাল, ঢাল যেটা, ঢালটা আসলে এক্স এর 2 গুণ। ঢালটা আসলে কি? এক্স এর 2 গুণ। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে, আমরা মাত্র দেখলাম dy/dx, dy/dx। তাহলে তুমি বলতে পারো, তুমি বলতে পারো, কি বলতে পারো? dy/dx ইকুয়ালস টু 2x। এটা তো ঢাল, তুমি বলতে পারো ঢাল হচ্ছে 2x, ঢাল হচ্ছে 2x। কেন 2x? তার মানে এক্স এর ভ্যালুকে 2 দিয়ে গুণ করলে এক্স এর ওই মানের জন্য ঢালের মানটা কত সেটা পাওয়া যায়। এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল বের করার ফাংশন, এটা হচ্ছে ঢাল বের করার ফাংশন। বুঝলাম? আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন এই যে dy/dx ইকুয়ালস টু যে 2x, dy/dx ইকুয়ালস টু যে 2x, এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর ঢাল। এক্স এর সাপেক্ষে ওয়াই এর ঢাল, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ঢাল মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয় সেটা হয় হলো 2x, সেটা হয় হলো 2x। এই যে এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা যেটা করেছি, এখানে এই যে এই পার্টটা, এটাকে এভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে ডি, এই যে ওয়াইটা এখানে আছে না, d/dx ব্র্যাকেটে y। দেখো তুমি এটা গুণের মতো কল্পনা করতে পারো, যদিও এটা গুণ না, যদিও এটা গুণ না, এইটাকে এভাবে লেখা হয়। এটার অর্থ হচ্ছে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আমরা কি করছি? y এর ঢাল বের করছি x এর সাপেক্ষে, y এর ঢাল বের করছি x এর সাপেক্ষে। এই যে ঢাল বের করা, এই ঢাল বের করাকে বলে ডিফারেন্সিয়েশন করা বা অন্তরীকরণ করা।
ওয়াই এর এক্স এর সাপেক্ষে ওয়াই এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ বা বলা উচিত ওয়াই কে, আসলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে আমি কি করলাম? অন্তরীকরণ করলাম বা ঢাল বের করলাম। অন্তরীকরণ করলাম বা ঢাল বের করলাম। আমি অন্তরীকরণ করছি বা ঢাল বের, এটা করার মানেই হচ্ছে ঢাল বের করা। ঢাল বের করা। এই অন্তরীকরণের ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণের ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর যেই গণিতে ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ম্যাথমেটিক্স। ডিফারেন্সিয়েশন, এটার আরেকটা পার্সন আছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এগুলো শুধুমাত্র এগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এগুলো ব্যবহার করার জন্য বিজ্ঞানী নিউটন একটা নতুন ধরনের গণিতের শাখা তৈরি করেন, এটাকে বলা হয় ক্যালকুলাস। সো যেই গণিতে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা যেটা বিজ্ঞানী নিউটন তৈরি করেন। কেন? কারণ তিনি গণিতের যে সকল চিরাচরিত গণিতের যে সকল জিনিসপত্র আমরা অলরেডি জানি এগুলো দিয়ে আসলে সবকিছু ব্যাখ্যা করতে পারতেন না। নিউটন একটা পদার্থবিদ ছিল, পদার্থবিজ্ঞানী ছিল। সে বিভিন্ন বস্তুর গতি, বিভিন্ন ফেনোমেনা ব্যাখ্যা করতে চাইতো, কিন্তু গণিত দিয়ে সে ব্যাখ্যা করতে পারতো না। এজন্য সে গণিতের একটা নতুন শাখা তৈরি করে যার নাম দেয় সে ক্যালকুলাস। আমরা যখন পদার্থবিজ্ঞানের মূল পাঠে ঢুকবো তখন এগুলো আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত এটা তো বুঝতে পারছি যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা সম্পর্ক যেখানে এক্স স্কোয়ার একটা ফাংশন। এই সম্পর্ককে যখন আমি ডিফারেন্সিয়েশন করি বা ঢাল বের করি বা ডিওয়াই বাই ডিএক্স বের করি, বা আরো শুদ্ধভাবে বলতে গেলে ডি বাই ডিএক্স ওয়াই বের করি, ডি বাই ডিএক্স ওয়াই মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বা ঢাল বের করি, তখন আমার ঢালটা আসে 2x। এখন সব সময় তো এত গবেষণা করে ঢাল বের করাটার কোনো মানে ঠিক না। এই জন্য ক্যালকুলাসটা যখন নিউটন ডেভেলপ করে তখন ঢাল বের করার জন্য বা ডিফারেন্সিয়েশন বের করার জন্য তিনি কিছু ফর্মুলা আমাদের জানা গেছে। দেখো আমি তোমাকে সিম্পলি একটা জিনিস দেখাই। আমরা কি দেখলাম? আমরা দেখলাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখান থেকে dy বাই dx কত আসতেছে? x না, কত আসতেছিল? 2x। 2x। আচ্ছা তোমার মনে কি একটু বাচ্চা বাচ্চা ভাব আসতেছে? তুমি কি এটা ভাবতেছো যে ভাইয়া আমি তো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার বাসায় একটা ছোট ভাগিনা আছে, অনেকগুলোই বাচ্চা আছে, মানে গ্রামের বাসায় অনেকগুলো আছে। তো সে অনেক জিনিসপত্র বলে, অনেক কিছু বলে যেগুলো দেখে মনে হয় আরে ফালতু কথা বলতেছে, কি বাচ্চারা এত বোকা হয়। এরকম একটা বোকার কথা যদি আমি তোমাকে বলি, যে দেখে মনে হচ্ছে এই যে দুই যেটা আছে না, এই দুইটা মাথা থেকে সামনে নেমে চলে আসছে, আমি এটা বলতে পারি। তুমি আমাকে বলবে দেখেন ভাই বাচ্চা বাচ্চা কথা বলতেছেন, কিন্তু অনেক সময় শিশুসুলভ আচরণ থেকে অনেক গম্ভীর কিছু বের হয়ে আসতে পারে। শিশুদের তুমি যতটা নাদান মনে করো, তারা আসলে নাদান না, জাস্ট তারা এই পৃথিবী দিয়ে এখনো ম্যানুপুলেটেড হয়নি। তাদের মধ্যে তাদের ব্রেনটা এই পৃথিবী অনুসারে ট্রেইনড হয় নাই। চিলড্রেন, দে আর দ্য পিওরেস্ট সোল। তারা একদম পিওর, একটা মানুষ পিওর যেরকম থাকে সেই পিওর। বুঝছো, হতে পারে অত বুদ্ধি হয় নাই, হতে পারে অনেক কিছু হয় নাই, কিন্তু তার মধ্যে কোনো ধরনের খাদ নাই। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর নিজে থেকে কখনো মিথ্যা বলে না, যদি না কেউ তাকে শেখায় বা কাউকে বলতে দেখে, তাই না? সো দে আর দ্য পিওরেস্ট। সো সে একটা বাচ্চা বলতে পারে যে ভাই দেখেন এই যে দুই আছে না, এই দুইটা সামনে নেমে চলে আসছে, দুইটা এক্সের সামনে নেমে চলে আসছে। তুমি হয়তো হাসবা, কিন্তু প্রকৃত অর্থে এটাই হয়। প্রকৃত অর্থে এটাই হয়। ফর্মুলাটা এরকমই। আমি তোমাকে একটা সূত্র লিখে দিচ্ছি, যেটা সবসময় এরকম কাজ করবে। যদি এমন হয় যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n, যদি এমন হয় যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n, মানে x এর কোন একটা পাওয়ার আছে n, যেমন এখানে x এর পাওয়ার ছিল 2, হতে পারতো 3, হতে পারতো 4, হতে পারতো 5, হতে পারতো 10, n ধরে নিলাম।
তাহলে তাহলে এই যে n, যখন তুমি dy বাই dx করবা বা y কে x দিয়ে ডিফারেন্সিয়েশন করবা, তখন এই nটা সামনে চলে আসে এবং x থাকে। তবে শুধু এইটুকুই না, একটু লেজ আছে এটার সাথে। যেমন এখানে x এর পাওয়ার ছিল 2, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 1 কমে গেল। ঠিক তেমনি এখানে x এর পাওয়ার ছিল n, এখানে x এর পাওয়ার 1 কমে যাবে, n মাইনাস 1। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। তোমাকে বললাম y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 2025, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 2025। তাহলে dy বাই dx এটা কত হবে জানো? ওই যে বাচ্চাদের মতো করো, পাওয়ারটা সামনে চলে আসছে আর x টু দি পাওয়ার যেটা ছিল সেটা 1 কমে গেল, 2000, তাহলে 24। এই ফর্মুলাগুলোর প্রমাণ আছে, এই ফর্মুলাগুলোর প্রমাণ আছে। যেহেতু এটা আমাদের ম্যাথ ক্লাস না, ফিজিক্স ক্লাস, ফর্মুলাগুলোর প্রমাণ আমি দেখাচ্ছি না। প্রমাণটা বেশ বড় এবং এটাকে বলে মূল নিয়মে অন্তরজ নির্ণয়, যেটা তোমরা উচ্চতর গণিত ক্লাসে তোমাদের একটা চ্যাপ্টারই আছে ডিফারেন্সিয়েশন, সেখানে তোমরা এটা দেখবা। আমি তোমাদের যেই ফর্মুলাগুলো প্রয়োজন হয় সেই ফর্মুলাগুলো দেখাচ্ছি। মূলত তোমরা বুঝতে পেরেছো ঢাল কি জিনিস, তাহলেই হবে। তোমরা বুঝতে পারছো ঢাল দিয়ে কি করে, তাহলেই হবে। তোমরা বুঝতে পারছো ডিওয়াই বাই ডিএক্স কি বুঝায়, কেন ইউজ করে, তাহলেই হবে। তোমাকে আমি আরেকটা ফর্মুলা বলি। তোমাকে আমি সবসময় যে এরকম ফর্মুলা থাকবে এক্স টু দি পাওয়ার সামথিং হবে এমনটা তো না, অন্য কিছুও হইতে পারে। যদি এমন হয় যে, আচ্ছা তোমাকে আরেকটা উদাহরণ আমি দিই। ধরো 1 বাই, ধরো জিনিসটা এরকম যে x ইকুয়ালস টু, সরি এক্স কেন, y ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার। হ্যাঁ 1 বা ধরো 1 বাই এক্স, y ইকুয়ালস টু 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স মানে কি? 1 বাই এক্স মানে কি? এক্স এর পাওয়ার 1, 1 বাই এক্স টু দি পাওয়ার 1, তাহলে এটাকে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তোমরা দেখেছো না এটা ছোটবেলায়, দেখছো? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, যদি ডিওয়াই বাই ডিএক্স করি, কি হবে? এক্স এর যে পাওয়ারটা ছিল সেটা সামনে আসবে, মানে মাইনাস 1টা সামনে আসবে, আর এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। এমনটাই হয়েছিল না? পাওয়ারটা n সামনে আসলো এবং যে পাওয়ারটা ছিল n সেটা 1 কমে গেল, পাওয়ারটা সামনে চলে আসছে এবং মাইনাস 1 থেকে আরো 1 কমে যাবে। এটা কত হবে? মাইনাস 1, মানে মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটা হবে -2। তুমি এটাকে বলতে পারো মাইনাস এক্স টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা হচ্ছে -1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, -1 বাই এক্স স্কোয়ার বলতে পারো 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন, 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো 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 দেখো, আমি যদি আরেকটা ফর্মুলা লিখে দিই যে তোমার অনেক কাজে আসবে, সেটা এরকম যে y ইকুয়ালস টু লগারিদম বা ন্যাচারাল লগারিদম অফ এক্স। এলএন পড়ছো না? এলএন, অনেকে বলে লন, এটা কিন্তু লন না, এটা হচ্ছে এলএন। এলএন মানে হচ্ছে লগ ই 10, লগ ই এক্স। এলএন মানে হচ্ছে আসলে লগ ই ভিত্তিক, তারপরে আছে এক্স। তোমরা লগারিদম পড়ছো, লগারিদমিক স্কেল পড়ছো না 9, 10-এ? বিভিন্ন লগারিদমিক স্কেল পড়ছো না, রিক্টার স্কেল পড়ছো কি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। লগারিদম আরো বিস্তারিত শিখবা, লগারিদম। তো লগারিদমের যখন ই ভিত্তিক লগারিদম হয় বা এলএন হয়, তখন ডিওয়াই বাই ডিএক্স এটা হয় 1 বাই এক্স। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স এটা কত হবে? এটা হবে 1 বাই এক্স। আচ্ছা আচ্ছা, যখন y ইকুয়ালস টু হয় সাইন এক্স, সাইন এক্স, ওই যে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি যেমন দেখছো, ওই রকমই
30-45 এর জায়গায় আমি এক্স বললাম। এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। এক্স এর ভ্যালু 30 ডিগ্রি হতে পারে, এক্স এর ভ্যালু 40 ডিগ্রি হতে পারে, এক্স এর ভ্যালু 100 ডিগ্রি হতে পারে। তাহলে এটার আমি বলতে পারি ডিফারেন্সিয়েশন মানে ডিওয়াই বাই ডিএক্স এটা কত হবে জানো? সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে উত্তর হয় কজ এক্স। উত্তর হয় কজ এক্স। y ইকুয়ালস টু, যদি cos x থাকে ভাই sin x করলে cos x হয়, কিন্তু cos x করলে কি হয় এটা প্রশ্ন আসে না? cos x করলে কি হয়? উত্তর হচ্ছে cos x করলে dy বাই dx বা ঢালের মানটা তোমার আসবে মাইনাস sin x। মাইনাস sin x। আবারও মনে করাই দিই, মাইনাস sin x ঢাল মানে কি? মানে তুমি বের করতে চাও x ইকুয়ালস টু 1। x এর ভ্যালু যখন 1 হয় তখন ঢাল কত হয়? এক্স এর ভ্যালু 1 বসালে তুমি তো ফাংশনের মানটা পাচ্ছ, তুমি তো সম্পর্কটা পাচ্ছ, কিন্তু সম্পর্ক না, তুমি চাও এক্স এর ভ্যালু 1 হলে ঢাল কত হয়। তাহলে ঢালের এখানে বসাই দেবো এক্স এর ভ্যালু 1, তাহলে ঢাল সমান সমান মাইনাস সাইন টু দি পাওয়ার মাইনাস সাইন 1। আচ্ছা, ট্যান দেখবা? ট্যান আসলে লাগে না আমাদের ফিজিক্সে, বাট স্টিল আমি তোমাকে লিখে দিই। ট্যান এক্স যদি থাকে, এটা লাগার চান্স খুবই কম ফিজিক্সে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা আসবে সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স কিন্তু আলাদা কিছু না। সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে আসলে এই যে সেক এক্স এই পুরাটা স্কোয়ার। লিখে দিলাম যেহেতু তোমরা নতুন একদম নাদান শিশু। ঠিক আছে, এগুলো বুঝতে পারছি। আসলে বুঝার কিছু না, এটা তোমার মুখস্থ করতে হবে এটা। হ্যাঁ, তোমার হয়তো একটু হতাশ লাগতেছে আমার কাছে এটা কথা শুনে, ভাই এটা মুখস্থ কেন? এটা মুখস্থ করতে হবে ভাই। ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন যে সেক স্কোয়ার এক্স হয়, এটার প্রমাণ এতটি বড়, তুমি পরীক্ষার খাতায় এতটি বড় প্রমাণ কইরে তারপর এটা করার সুযোগ নাই। এটা আসবে তোমার এমসিকিউতে, এটাও আসবে না, এটা ব্যবহার করে প্রবলেম সলভ করা লাগবে, এমন প্রশ্ন আসবে এমসিকিউতে। তো এমসিকিউতে যখন আসবে, তুমি তো প্রমাণ করে করে ওই এমসিকিউ সলভ করতে করতে পরীক্ষা শেষ। হ্যাঁ, তো তোমার একটা এমসিকিউ হয়নি, তুমি খাতা জমা দিবে, হবে না। তোমার এটা মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আমি মনে রাখছি, সবাই মনে রাখছে, এটা নিউটনও মনে রাখতো। হ্যাঁ, নিউটনও মনে রাখতো। সো তুমি তার ব্যতিক্রম না। আর কোনোটা কি লাগবে আমাদের? ও, তোমাকে তো গুরুত্বপূর্ণ একটা কথা বলাই হয়নি, যদি এটা না বললেও তোমার বুঝতে পারার কথা কি না দেখো তো। তোমাকে বলা হলো ওয়াই সমান সমান একটা কনস্ট্যান্ট। তোমাকে বলা হলো ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, ধরলাম আমি ওয়াই সমান সমান সি। সি কি জিনিস? সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে সি এর মান কখনো পরিবর্তন হয় না। সি এর মান কখনো পরিবর্তন হয় না। তাহলে তোমাকে বলা হইলো ওয়াই এর এটা তো সি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্সটা কত যদি একটু বলতেন। এটা মানে কি? এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়? এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়? দেখো তো, ওয়াই এর তো কোনো পরিবর্তনই হয় না, ওয়াই এর মান তো সি, ওয়াই এর মান তো কনস্ট্যান্ট, ওয়াই এর মান সবসময় সি। তুমি এক্স এর মান 10 বাড়াও 20 বাড়াও, ওয়াই এর মান কখনোই চেঞ্জ হয় না। তো এটা ঢালের মান শূন্য আসবে, বা এক্স এর পরিবর্তনে ওয়াই এর কোনো পরিবর্তন নাই, শূন্য আসবে। যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে উত্তর আসে শূন্য। উত্তর আসে শূন্য। তোমাকে বলা হলো y ইকুয়ালস টু এক্স। তোমাকে বলা হলো y ইকুয়ালস টু এক্স, তাহলে dy বাই dx কত? এটা কি নতুন কোনো সূত্র? নতুন কোনো সূত্র না। যদি y ইকুয়ালস টু এক্স হয়, যদি y ইকুয়ালস টু এক্স হয়, তাহলে তাহলে x এর পাওয়ার তার মানে 1, তাহলে dy বাই dx সমান সমান কত হয়? পাওয়ারটা সামনে আসবে, x এর পাওয়ার যা ছিল 1 ছিল, 1 থেকে 1 মাইনাস হবে, তাহলে 1 গুণন মানে তো ওইটাই একই জিনিস। এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, যে কোনো কিছুর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। সো এটা আসবে কত? 1। ঠিক আছে, 1 এত বাজে হইলো কেন দেখতে? এটা হচ্ছে আমাদের 1। একটা মজার একটা ফাংশন আছে ই টু দি পাওয়ার এক্স। ফাংশন যদি হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা মনে রাখো, এটা খুবই মজার একটা জিনিস। এটার ডিফারেন্সিয়েশনের ফাংশনটাও ই টু দি পাওয়ার এক্স হয়।
অনেকে বলে ই টু দি পাওয়ার এক্স কখনো চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার এক্স কখনো চেঞ্জ হয় না। কথাটা একটু ভুল, কারণ ঠিক আছে এই দুটো ফাংশন দেখতে একই রকম, কিন্তু এই ফাংশনটা ছিল সম্পর্কের ফাংশন আর এই ফাংশনটা হচ্ছে ঢালের ফাংশন, দুইটা ই টু দি পাওয়ার এক্স কিন্তু আলাদা। বাট হ্যাঁ, দেখতে একই রকম বলতে পারো তুমি। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন আর কি, ওয়াই মানে কি, ওয়াই মানে তো ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, আর সেই ওয়াই এর মানটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো এভাবে বলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি বলি, আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েশন করে ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি, তাই তো। কিন্তু এই ওয়াই মানে কি, এই ওয়াই মানেই তো ই টু দি পাওয়ার এক্স। সো এই জন্য বলে যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে একই জিনিস পাওয়া যায়। কিন্তু আসলে টেকনিক্যালি তো দুটো আলাদা, একটা সম্পর্ক, একটা হচ্ছে আমাদের ফাংশনের একটা সম্পর্ক, আর একটা হচ্ছে আমাদের ঢালের ফাংশন। আর কোনোটা কি তোমাদের প্রয়োজন? আচ্ছা, সাইন কস ট্যান যখন দেখলাম, এদের ইনভার্সটাও একটু দেখে নেই। সাইন কস ট্যান যখন দেখলাম, এদের ইনভার্সটা একটু দেখে নেই। ইনভার্স ফাংশন তোমাদের এখনো পড়ানো হয়নি, তোমাদের পড়ানো হবে যখন তোমরা গণিত পড়বা। ইনভার্স ফাংশন কি দেখছো? মনে হয় দেখার কথা ফিজিক্সে এর আগে। ওই যে তোমাদের প্রতিসরণ প্রতিফলনে ছিল না ইনভার্স ফাংশন? ছিল তো, ছিল ছিল ছিল। ইনভার্স ফাংশনটা আমি একটু শর্টকাটে বলে দিই। সাইন এক্স সমান সমান ধরো আসছে আমাদের এল, এটার অর্থ হচ্ছে সাইন এক্স এর মান এল। যদি তোমাকে বলা হয় এক্স এর মান কত, তাহলে সাইনটা ওই পাশে যায়, যায় হয়ে যায় সাইন ইনভার্স এল। সাইন ইনভার্স এল এর অর্থ হচ্ছে, এটা এমন না যে সাইন এখানে গুণ আকারে আছে, যায় ভাগ হয়ে গেছে তাই ইনভার্স ওয়ান হয়েছে, এমন না। এটা কিন্তু গুণ টুন না, এটা একটা ফাংশন বলতে পারো। সাইন ইনভার্স মানে কি, সাইন ইনভার্স এর কথাটার অর্থ হচ্ছে সাইনের মান কত হইলে, সাইনের মান কত হইলে অ্যান্সার এল হয়, উত্তর হবে এক্স। সাইনের মান এক্স হইলে অ্যান্সার এল হয়। সো ইনভার্সটা এইভাবে কাজ করে। যাই হোক, সাইন ইনভার্স যদি এমন হয় যে ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়ান এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো, এটা আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আর যদি যদি y এর ভ্যালু হয় cos ইনভার্স x, তাহলে dy বাই dx এটা হবে একই জিনিস, খালি মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। যদি হয় tan, যদি y ইকুয়ালস টু হয় tan ইনভার্স x, তাহলে এটা হবে dy বাই dx, এটার ভ্যালু কত আসবে তুমি কেমনে জানবে? তো আমাকে বলতে হবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1। বুঝছো? বুঝার কিছু নাই, বুঝতেছে বুঝতেছে জিজ্ঞেস করতেছি, এটা হচ্ছে মুখস্থ। হ্যাঁ, জীবনে কিছু কিছু জিনিস মেনে নাও, জীবনটা সুন্দর হবে অনেক। তো এই যে এই পার্টটা, এই তিনটা, আর এখান থেকে এইটা, আর এখানে বাকি যেগুলো আছে এই সবগুলো মুখস্থ রাখবা। এগুলো কি করবা, এগুলো মুখস্থ রাখবা, তাহলে অনেক সুবিধা হবে তোমাদের, তাহলে অনেক সুবিধা হবে। আমি এটাকে একটা ভালো ফরম্যাটে পরের পেজে অবশ্য লিখে দিছি। এই যে এইগুলা, এইগুলো, এই 11টা মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো তোমার প্রতিনিয়ত লাগবে অঙ্ক করতে করতে, অঙ্ক করতে করতে, ফিজিক্সের প্রবলেম সলভ করতে করতে, ফিজিক্সের প্রবলেম সলভ করতে করতে। তাহলে আসো আরেকবার রিভিউ করে নেই, আরেকবার রিভিউ করে নেই। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, তাহলে 0। এক্স হইলে 1, কারণ পাওয়ার হচ্ছে 1, 1 সামনে আসবে, পাওয়ার 0 হয়ে যাবে 1। এন হইলে সামনে এন, পাওয়ার 1 কমে যাবে। লগারিদম হইলে 1/x, লগারিদম এটা কিন্তু ln, অন্য কোনো লগ না, ln, ln হইলে 1/x। ই টু দি পাওয়ার x চেঞ্জ হয় না। sin x cos x, cos x মাইনাস sin x, cos x কি করছিলাম আমরা, cos x sin x cos x, cos x মাইনাস sin x, ঠিক আছে করছিলাম। tan x করলে হয় sec স্কয়ার x, sin ইনভার্স x, হ্যাঁ এগুলো কিন্তু y, এগুলো কিন্তু y এর ভ্যালু। sin ইনভার্স x করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। cos এর ক্ষেত্রে একই জিনিস মাইনাস, tan এর ক্ষেত্রে 1/1 প্লাস এক্স স্কোয়ার।
ঠিক আছে, ঠিক আছে। আমরা ডি ওয়াই বাই ডিএক্স লিখতাম, ওরা ওয়াই না লিখে ওয়াইয়ের জায়গায় ফাংশনটাই লিখে দিছে। কোনো সমস্যা নেই, দুটো একই জিনিস। কোনো সমস্যা নাই, দুটা একই জিনিস। বুঝছি না? বুঝছি। ভিডিওটা পজ করে একটু একবার মুখস্থ করো তো। আমি বলি, আচ্ছা চলো একটা নতুন জিনিস দেখবো। মানে সবই তোমরা নতুন দেখতেছো, কিন্তু আরেকটু নতুন একটা জিনিস দেখি। গুণন, ভাগ ও যোগ বিধি। দেখো তো, আমরা দেখলাম যে একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে সেই ফাংশনের কোরেসপন্ডিং ঢালটা আমরা বের করতে পারি, তাই না? আমরা ডিফারেন্সিয়েশন কাকে করি? ডিফারেন্সিয়েশনকে সম্পর্ককে করি, ডিফারেন্সিয়েশন ফাংশনকে করি। ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে ঢাল বের করার ফাংশন বের হয়। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা আরেকটা ফাংশনকে বের করি। সো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে ঢাল বের করার ফাংশন আমরা বের করি। সো ফাংশনের অনেক সময় এমন হয় যে অনেকগুলো ফাংশন যোগ আকারে আছে। যেমন যদি আমি এমন বলি যে আমরা একটা সম্পর্ক দেখেছিলাম যে y ইকুয়ালস টু 2x প্লাস 5। আমরা এই সম্পর্কটা দেখেছিলাম এই ভিডিওতে, মনে আছে? দেখেছিলাম। এখানে ফাংশনটা কি? 2x প্লাস 5। তুমি বলতে পারো এই পুরো ফাংশনটা আসলে কয়েকটা ফাংশনের যোগফল। আমি বলতে পারি এটা আমার একটা ফাংশন, আমি বলতে পারি এটা হলো f1, আমি বলতে পারি এটা হলো আরেকটা ফাংশন, এটা হলো আমাদের f2, f1 এবং f2, তাই না? অনেক সময় দেখা যায় এরকম অনেকগুলো ফাংশন যোগ আকারে থাকে। আবার এই যে f1, এই f1 এ আবার আমি বলতে পারি 2 হচ্ছে একটা ফাংশন, এটা আমি বলতে পারি f ড্যাশ বলা উচিত না, আমি এটাকে ধরো বললাম f3। আবার x একটা ফাংশন, আমি বলতে পারি এটা হলো f4। x নিজে একটা ফাংশন না? নিজের একটা ফাংশন। x একটা ফাংশন, x এর মানে x বসাও, তাহলে তুমি x পাবা, x এর মান। ধরো x একটা ফাংশন, 2 একটা ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন হয় না, দেখলাম না y এর ভ্যালু কনস্ট্যান্ট হতে পারে। তো সেই কনস্ট্যান্ট ধরো 2 একটা ফাংশন, x একটা ফাংশন। এই দুটো ফাংশন গুণ আকারে একটা নতুন ফাংশন গঠন করে f1। আবার এই f1 ফাংশন আবার নতুন একটা ফাংশন 5 এর সাথে যোগ আকারে গঠন করে y। সো ফাংশন আসলে যোগ আকারে থাকতে পারে, গুণ আকারে থাকতে পারে, ভাগ আকারেও থাকতে পারে। একটা ফাংশনকে অনেকগুলো ছোট ছোট ফাংশনে ভাগ করে ফেলা যায়। তাহলে যদি তোমাকে এমন একটা বড় ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে বলে, তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি ছোট ছোট ফাংশনে বের করে ফেলতে পারো। আমরা একটা সহজ একটা উদাহরণ দিই। ধরো যোগ আকারে অনেকগুলো ফাংশন আছে, তোমাকে বলছে y ইকুয়ালস টু f1 প্লাস f2 প্লাস f3। এগুলোকে ইউজুয়ালি f1 f2 f3 না লিখে uv আকারে লেখে। বলতে পারি y ইকুয়ালস টু u একটা ফাংশন, v একটা ফাংশন, এরা যোগ আকারে আছে। যোগ আকারে থাকলে কি করি? যোগ আকারে থাকলে যখন dy বাই dx বা x কে ডিফারেন্সিয়েট, y কে ডিফারেন্সিয়েট করতে বলা হয়, এর অর্থ কি? এর অর্থ y কে ডিফারেন্সিয়েট করব। এখানে y না লিখে আমি লিখে দিলাম u প্লাস v। লিখতে পারি না? লিখতে পারি। তাহলে যখন যোগ আকারে থাকে, খেয়াল করি, যখন যোগ আকারে থাকে তখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে পারি। d বাই dx আমরা u কে ডিফারেন্সিয়েশন করতে পারি, এরপরে d বাই dx আমরা v কেও ডিফারেন্সিয়েশন করতে পারি। সো যোগ আকারে আছে, কোনো সমস্যা নেই। তুমি u এর ডিফারেন্সিয়েশন বের করো, v এর ডিফারেন্সিয়েশন বের করো, বের করে যোগ করে দাও। বিয়োগ আছে, বিয়োগও কিন্তু এক ধরনের যোগ। বিয়োগ থাকলে সমস্যা নাই। u মাইনাস v আছে, কোনো সমস্যা নেই। প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করো, পরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করো, মাইনাস করে দাও। আমরা এক্সাম্পল দেখব। মানে যোগ বিয়োগ যখন থাকবে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি সুন্দর মতো ডিফারেন্সিয়েশন করতে থাকো, একটার পর একটা যোগ বিয়োগ দিতে থাকো, হয়ে যাবে। আবার যদি এমন হয় যে যোগ আকারে না, গুণ আকারে আছে, যোগ আকারে না গুণ আকারে আছে, গুণ, যোগ তো দেখলা, যোগ না গুণ আছে, গুণ। যেমন হতে পারে y দুটা ফাংশন u আর v গুণ আকারে আছে, তাহলে কি হয়? এটা মজার। যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা ইউ কে, ইউ মানে তো আসলে y কে, ডিফারেন্সিয়েশন যখন করবা তুমি y কে, y মানে তো uv, তাই না? uv।
এটা কত আসবে? এটা আসবে প্রথমে প্রথমে যে কোনো একটাকে ধরবা, যে কোনো একটাকে ধরবা। কি ধরবা? একদম কবজা করে ধরবা। ধর আমি ওয়াই কে ধরলাম, ধরে কি করব, ওকে সুন্দর মতো দড়ি দিয়ে বেঁধে আমি আটকে রাখবো, যে দেখো আমি এখন ডিফারেন্সিয়েশন করব, সো তুমি কোনো সাউন্ড করো না। ইউকে আমি সুন্দর মতো সামনে রাখবো, ইউ তুমি বসে থাকো, ইউকে আমি ধরে রাখছি। বাকি যে আছে তাকে আমি ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডি বাই ডি এক্স আমি ভি কে ডিফারেন্সিয়েশন করলাম। ওকে ডিফারেন্সিয়েশন করে দেওয়া হয়ে গেছে। এবার যোগ, আমি এবার ভি কে ধরে রাখবো, যে ভি দেখো আমি ডিফারেন্সিয়েশন করব, তুমি চুপচাপ বসে থাকো। ভি কে ধরে রাখলে তাহলে আমি কাকে ডিফারেন্সিয়েশন করব? আমি তখন ইউ কে ডিফারেন্সিয়েশন করব, ইউ কে ডিফারেন্সিয়েশন করব। এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে একটাকে সামনে রেখে বা অপরিবর্তিত রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস বাকিটাকে অপরিবর্তিত রেখে সামনে যেটাকে প্রথমে ধরে রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন। একটাকে ধরে একটা, এটাকে বলা হয় একটারে ধরে একটারে করা, একটা ধরে একটা করা, একটা ধরে একটা করা, এটাকে বলে গুণবিধি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখো, একটা এটারই একটা বিশেষ একটা ফর্মুলা দেখো। তোমাকে বললো y ইকুয়ালস টু 3x, এখানে 3 এবং x গুণ আকারে আছে, 3 এবং x গুণ আকারে আছে। তাহলে dy বাই dx কত হওয়া উচিত ছিল? এটার y এর জায়গায় আমি বলতে পারি 3x, তাহলে এটাকে আমি বললাম 3x। তাহলে 3 এবং x গুণ আকারে আছে। আচ্ছা চলো, 3 এবং x গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমি 3 কে ধরবো, যে দেখো 3 তোমাকে আমি ধরলাম, কেন আমি ধরলাম? কারণ আমি এখন বাকি যে আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি বাই ডিএক্স আমি এক্স কেই ডিফারেন্সিয়েশন করলাম। এবার যখন এক্স কে ডিফারেন্সিয়েশন করে দেওয়া হয়ে গেল, এবার আমি এক্স কে সামনে ধরে রাখলাম, যে দেখো তোমাকে ডিফারেন্সিয়েশন করে দিছি, তুমি এখন চুপচাপ বসে থাকো। বাকি যে ছিল আমি তাকে ডিফারেন্সিয়েশন করব। বাকি কে ছিল? 3, 3 কে ডিফারেন্সিয়েশন করব। একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করিও, মনোযোগ দিবা, হ্যাঁ একটু মনোযোগ দিবা। তাহলে এখানে কত আসতেছে? কত আসতেছে? এটা 3d by dx into x, 3d by dx into x, প্লাস এই পুরা পার্টটা দেখো, 3 একটা ধ্রুবক, যদি তুমি ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করো, ধ্রুবককে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 আসে, তোমরা একটু আগে পড়লা না? যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 আসে, একটু আগে পড়লাম না? তাহলে এই পুরা পার্টটা 0, তার মানে এই পুরা পার্টটাই আলটিমেটলি 0, এই পুরা পার্টটাই আলটিমেটলি তাহলে 0। এটা আসবে আমাদের 0, তাহলে প্লাস 0। খেয়াল করে দেখো, 3 ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু এক্স, এটা হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স। আরো ভালো করে বলতে গেলে ডিওয়াই বাই ডিএক্স না, এটা এটা হলো আমাদের ডি বাই ডিএক্স 3x। যদি কোন একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক ফাংশন গুণ থাকে, কোন একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক ফাংশন, 3 একটা ধ্রুবক না, একটা ধ্রুবক ফাংশন যদি গুণ থাকে, তাহলে সেই ধ্রুবকটাকে আমি সামনে আলাদা করে নিয়ে চলে আসি। ঠিক আছে, তুমি তো ধ্রুবক, তুমি তো চেঞ্জ হবা না, তোমার বার করে লাভ নাই, তুমি বাইরে বের হয়ে চলে আসো। বাকি যে আছে 3, ধ্রুবক বের করে নিয়ে চলে আসলাম। বাকি যে আছে x, সেই x কে আমি ডিফারেন্সিয়েশন করব। এখন তুমি জানো x এর ডিফারেন্সিয়েশন, ফাংশন যদি x হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন হয় 1, তাহলে এইটুকু হবে 1, 3 গুণন 1, উত্তর হচ্ছে 3। সো যদি কখনো এমন হয় যে গুণ আকারে আসতে, তো এভাবে করতে হবে, এই যেভাবে করতে হবে। কিন্তু গুণ আকারে যারা আছে তাদের মধ্যে কোনো একটা যদি ফাংশন ধ্রুবক হয়, 3 হয়, তাহলে এত কিছু করার প্রয়োজন নাই। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে তুমি সুন্দর করে সাইডে রেখে দাও, যে তুমি ধ্রুবক, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি বাইরে যাও, বাকিটাকে আমি করি। কিন্তু যখন শুধু ধ্রুবক থাকে, দেখো কত প্যাচ, যদি শুধু ধ্রুবক থাকে, দেখো এখানে শুধু ধ্রুবক ছিল, তখন 0 হয়ে যায়। আর যখন ধ্রুবকের সাথে গুণ আকারে থাকে কোন একটা ফাংশন, কোন একটা ফাংশন, তখন সেই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, ধ্রুবকটাকে বাইরে বের করে রেখে দিই। মূলত এইটা দুটাই হলো গুণের নিয়ম, তবে এটা হলো বিশেষ এক ধরনের গুণের নিয়ম। ভাগেরও নিয়ম আছে, ভাগেরও নিয়ম আছে।
তুমি পৃথিবীটাকে যত সহজ ভেবেছো, পৃথিবীটা অত সহজ না। ভাগেরও নিয়ম আছে। ভাগের নিয়মটা কখনো লাগে না ফিজিক্সে, কিন্তু জেনে রাখাটা ভালো। ভাগের নিয়মটা কখনো লাগে না, কিন্তু আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা এরকম যে ওয়াই ইকুয়াল টু ধরো ইউ আর ভি ভাগ আকারে আছে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, বা আরো ক্লিয়ারলি বললে ডি বাই ডি এক্স, ওয়াইয়ের জায়গায় আমি বলে দিলাম ইউভি। এটা কত হয়? এটা হয় নিচে যে হর বা যে নিচে আছে তাকে স্কোয়ার করতে হয়, তারপরে যাকে আমি স্কোয়ার করলাম তাকে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, মাইনাস দিয়ে ভি কে আমি রেখে দিছিলাম, এবার ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা একটু কঠিন মনে রাখা, মাথায় রাখতে পারো যদি মনে থাকে, মনে রাখতে পারো। খুবই কম লাগে এটা আমাদের ফিজিক্সে, এটা আমাদের ফিজিক্সে খুবই কম প্রয়োজন হয়। এটা একটা ফর্মুলা, এইটা একটা ফর্মুলা। এই ফর্মুলা আসলে মনে রাখার দরকার নেই, কারণ একই জিনিস। আর এইটা একটা ফর্মুলা, যদি এটা ফর্মুলা বলা যায় না, এটা খুবই বেসিক একটা ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একটা জিনিস খেয়াল করিও বা মনে রাখিও, যেহেতু তোমরা নতুন নতুন পড়াশোনা শুরু করতেছো, পদার্থবিজ্ঞানে তুমি কত ভালো বুঝতেছো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আরে আরে কি হলো, কি হলো, সরি। পদার্থবিজ্ঞানে তুমি কত ভালো বুঝতেছো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যান্সারও করতে পারতে হবে, তোমাকে পরীক্ষায় সলভও করতে পারতে হবে। এজন্য আমরা শুধু বুঝবো না, আমরা বুঝার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ প্রবলেম সলভ করব। মার্কেটে একটা কথা প্রচলিত আছে, মার্কেট বলতেছি আমি জিনিসটাকে, কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠে গেছো, এটা একটা মার্কেট, কোচিং মার্কেট, বুঝছো? তো মার্কেটে একটা কথা প্রচলিত আছে যে যে অনেক বুঝে সে হয়তো বুঝতে পারে, বাট তার আসলে বাংলাদেশে তার কোনো মূল্য নাই। যে অনেক ভালো প্রবলেম সলভ করতে পারে তার মূল্য আছে। জিনিসটা সত্য না। সত্যটা হচ্ছে যে অনেক কিছু বুঝে তাকে বাংলাদেশের মানুষ হয়তোবা মূল্যায়ন করতে পারে না। কাকে মূল্যায়ন করতে পারে? যে অনেক কিছু প্রবলেম সলভ করতে পারে। তুমি অ্যাডমিশনের কথা চিন্তা করো, অ্যাডমিশনে তোমাকে কখনো জিজ্ঞাসা করা হয় না যে এই দেখো এই প্রবলেমটা তুমি এটাকে বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। বা এই দেখো এই যে ডিফারেন্সিয়েশন তুমি এটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তোমাকে একটা নাম্বার দিয়ে দিল, এমনটা কখনোই হয় না। তোমাকে এইটার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম দিবে যে তুমি ডিফারেন্সিয়েশন পারো, এই দেখো প্রবলেমটা নাও, প্রবলেমটা করো। তুমি তারপর প্রবলেমটা সলভ করবা। প্রবলেমটা যদি ঠিকমতো সলভ করতে পারো তাহলে তোমাকে নাম্বারটা দেয়। কখনো এজন্য নাম্বার দেয় না যে তুমি ডিফারেন্সিয়েশন বোঝো। এটা বাংলাদেশের সিস্টেম, সকল পরীক্ষার সিস্টেম, শুধু বাংলাদেশে বললে ভুল হবে। এটা মেজরিটি জায়গার সিস্টেম এরকম। নিজেকে এত ব্লেম করার দরকার নেই, এটা মেজরিটি জায়গার সিস্টেমটা এরকম। বাট ইন দ্য লং রান যদি তুমি কখনো চিন্তা করো যে আমি আসলে যে জ্ঞানটা আমি পাইছি এটা আমি ইউজ করতে চাই, এটা আমি ব্যবহার করতে চাই, তাহলে প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। তুমি যদি সায়েন্টিস্ট হইতে চাও, তোমার এগুলোর প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। তুমি যদি তোমার ফিল্ডে কিছু করতে চাও, এটা তো গণিত পড়াচ্ছি আমি এখন ফিজিক্সের জন্য, তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বা বা আরও ভালো কিছু করবা, তখন কিন্তু তোমার ফিল্ডের নলেজের খুব ইনডেপথ আইডিয়া তোমার দরকার হবে। সো মানুষ হয়তো মূল্য দিতে পারে না, বা তুমি যাদের সাথে চলাফেরা করো তারা হয়তো মূল্য দিতে পারে না, বাট এটার মূল্য আছে, বুঝছো? যদি পড়াশোনাকে বেস করে তোমার কোনো কিছু করার ইচ্ছা থাকে, পড়াশোনাকে টার্গেট করে যদি কিছু করার ইচ্ছা থাকে, তোমার বুঝতেও হবে। আবার বাংলাদেশে টিকতে হলে তোমার প্রবলেম সলভিং করতে হবে। তো আমি তোমাকে এখন এটা বলবো না যে এটা বোঝার দরকার নাই, প্রবলেম সলভ করলেই হচ্ছে। যতটুকু বোঝানো দরকার, যেমন অবশ্যই ক্যালকুলাস আমি এখানে বুঝাবো না, কারণ এত বেশি বুঝাচ্ছি না, প্রমাণ দেখাচ্ছি না, কারণ ক্যালকুলাসটা তোমাদের গণিতে আছে, ওখানে তোমরা বুঝবা। ফিজিক্সের জন্য যা যা লাগছে তা আমি বুঝাচ্ছি। সো যেটুকু বোঝা দরকার সেটুকু বুঝতে হবে, এরপরে প্রবলেম সলভ করতে হবে। তাহলে এদিকেও ঠিক থাকলো, ওদিকেও ঠিক থাকলো, তুমি বাংলাদেশেও টিকে গেলা, তোমার নলেজটাও ডেপথ হইলো। ঠিক আছে, আমি সেভাবে চেষ্টা করি। এই জন্য আমার ক্লাসটা একটু লম্বা হতে পারে, আমার ক্লাসটা তোমার কাছে বোরিং লাগতে পারে, আই ডোন্ট নো, কমেন্টে জানাতে পারো কেমন লাগছে ক্লাসটা। আমরা একটা প্রবলেম সলভ করি, কারণ আমাদের প্রবলেম সলভিংটাও দরকার। তোমাকে ধরো বললো যে 5x প্লাস 3 sin x প্লাস 7 cos x এটার ডিফারেন্সিয়েশন করো। 5x প্লাস 3 sin x প্লাস 7 cos x, তোমাকে সম্পর্কটা দেওয়া আছে, সম্পর্কের মধ্যে তোমার এই ফাংশনটা হচ্ছে এইটা, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে হবে। ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে তোমাকে বলছে dy
বাই ডি এক্সটা বের করতে কি হবে, যোগ আছে তাহলে প্রত্যেকটা পার্টের আমি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন করব। তো 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 5x কিন্তু আবার নিজে আরেকটা জটিল ফাংশন। 5x এর মধ্যে 5 এবং x গুণ আকারে আছে, কিন্তু 5 একটা ধ্রুবক। 5 ধ্রুবক না, ধ্রুবক মানে কি, ধ্রুবকের মান কখনো চেঞ্জ হয় না। তাহলে 5 হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে আমি সামনে রাখলাম যে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা ওই x এর সাথে। x কে এবার ডিফারেন্সিয়েশন করব, d বাই dx ইন্টু এক্স। মানে x এর মান যদি ক্ষুদ্র পরিবর্তন করি তাহলে x এর মান কত পরিবর্তন হয়, বা x এর মান যদি এক ঘর পরিবর্তন করি y এর মান কত ঘর পরিবর্তন হয়। ভুল বললাম, x এর মান যদি এক ঘর পরিবর্তন করি তাহলে x এর মান কত ঘর পরিবর্তন হবে, উত্তর হবে 1। আমরা কিন্তু এটা দেখছি যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, দেখছি না, দেখছি। আচ্ছা যাই হোক, প্লাস 3 ইন্টু সাইন এক্স। 3 ধ্রুবক, তার সাথে একটা ফাংশন গুণ আছে। আমার 3 এর সাথে শত্রুতা নাই, 3 আছো, আমার শত্রুতা সাইন এক্স এর সাথে, সাইন এক্স। 7 কজ এক্স, আমার 7 এর সাথে শত্রুতা নাই, আমার শত্রুতা কজ এক্স এর সাথে। শত্রুতাগুলোকে আলাদা করে নিলাম, শত্রুগুলোকে। এবার শত্রুগুলোকে ধরে ধরে সাইজ করব। তাহলে 5 আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এক্স এর সাপেক্ষে, এক্স কে এক্স এর সাপেক্ষে। এটা আসলে এক্স কে এক্স এর সাপেক্ষে এমন না, যে কোনো কিছুকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে 1। সো এক্স কে করলে হয় 1, প্লাস 3 সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অথবা সাইন কোনো কিছুকে কোনো কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সাইন গরুকে গরুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এমন হতে পারে। তাহলে সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত আসবে, এটা আসবে cos x। যদি এখানে থাকতো সাইন গরু ডি বাই ডি গরু, তাহলে অ্যান্সার আসতো cos গরু, বুঝতে পারছো। যদি এটা তো সাইন 2x ডি বাই ডি 2x, তাহলে অ্যান্সার আসতো cos 2x। আচ্ছা, প্লাস 7 cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস সাইন x। cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন x। এবার একসাথে করে ফেলো, এটা কিন্তু 51 না, 5 গুণন 1, তাহলে 5 প্লাস 3 cos x মাইনাস 7 সাইন x। এটা হচ্ছে আমাদের dy বাই dx বা ঢাল। ওকে, এবার এখানে dy বাই dx কত আসবে, 4x কিউব, 4 গুণন x কিউব। 4 এর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার শত্রুতা x কিউবের সাথে। 4 থাকলো, d বাই dx x কিউব প্লাস 2 এর সাথে কোনো শত্রুতা নাই, শত্রুতা আমার e টু দি পাওয়ার x এর সাথে, প্লাস 9 এর সাথে কোনো শত্রুতা নাই, শত্রুতা হচ্ছে x এর সাথে। তো 9 আর x কে ডিফারেন্সিয়েশন করলে তো ওই একই আসবে, তাই না, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। তো আমি সরাসরি লিখে দিলাম 9 গুণন 1 মানে 9। দেখো 4 x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, পাওয়ার কত, 3, তাহলে 3 সামনে আসবে, x এর পাওয়ার আগে ছিল 3, এখন 1 কমে যাবে, হয়ে যাবে 2, প্লাস 2 ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x ই আসে, প্লাস 9। তাহলে 3 4 12 x স্কয়ার প্লাস 2 ই টু দি পাওয়ার x প্লাস 9, এটা হচ্ছে ঢালের মান। এই ফাংশনের ঢালের মান এটা। দেখো dy বাই dx, এটা সহজ না, tan x sin x cos x। tan x ডিফারেন্সিয়েশন করব, কত আসবে, sec স্কয়ার x, sec স্কয়ার x। অনেক সময় tan x আর tan ইনভার্স x, cos x cos ইনভার্স x, sin x sin ইনভার্স x উল্টা পাল্টা করে ফেলে, এটা করা যাবে না। tan x মানে স্ট্রেট ফরওয়ার্ড sec স্কয়ার x। যদি tan ইনভার্স x থাকতো তাহলে 1/1 প্লাস x স্কয়ার হতো, প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, cos x কে মাইনাস sin x আসবে, মাইনাস sin x। আচ্ছা, এটা দেখো তো, dy বাই dx ঢাল, ঢাল কত আসে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, ই টু দি পাওয়ার x কে ই টু দি পাওয়ার x।
শেষ, ফিনিশ, ফিনিশ। এটা লাস্ট দেখো, y ইকুয়ালস টু 2x টু দি পাওয়ার 5 dy বাই dx। আমার শত্রুতা কার সাথে? আমার শত্রুতা 2 এর সাথে? আমার শত্রুতা 2 এর সাথে না, আমার শত্রুতা এই x টু দি পাওয়ার 5 এর সাথে। সো 2 থাকলো, আমার শত্রুতা কার সাথে? আমার শত্রুতা এই x টু দি পাওয়ার 5 এর সাথে। আমার শত্রুতা সাথে সাথে না, আমার শত্রুতা 10x এর সাথে। আমার শত্রুতা 10x এর সাথে। 10x। আমার শত্রুতা 4 এর সাথে না, আমার শত্রুতা cos x এর সাথে। আমার শত্রুতা cos x এর সাথে। কত আসে এটা? এটা আসে 2 and x টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ারটা সামনে আসবে, 5 সামনে চলে আসলো, পাওয়ার ছিল 5, এখন 1 কমে 4 প্লাস 7। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? sec স্কয়ার x প্লাস 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি? মাইনাস sin x, মাইনাস sin x। তাহলে একসাথে লিখলে কত আসবে? 5 দুগুণ 10 x টু দি পাওয়ার 4 প্লাস 7 sec স্কয়ার x মাইনাস 4 sin x। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ঢালের মান। বুঝতে পারছি? এটা আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লাস্ট টপিক, যেটা হচ্ছে চেইন রুল। একটু পানি খাই, আমি একটু পানি খাই। মাইন্ড করবা? মাইন্ড করবো না, একটু পানি খাই, একটু পানি খাই। যে লাইভ ক্লাসটা করতেছো, সরি লাইভ ক্লাস, এটা রেকর্ড ক্লাস, যে রেকর্ড ক্লাসটা করতেছো সে হয়তো অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, তুমি একটু পানি খাও। পানি খাওয়াটা দরকার। পড়তে পড়তে পানি খাওয়া, তাহলে মাথা ভালো কাজ করবে। আমি যখন পড়তাম তখন আমি পানি খাইতাম অনেক। আমি নিজেকে একটা ভালো স্টুডেন্টই মনে করি, মনে করতে সমস্যা নাই তো। দেখো চেইন রুল, তোমাকে ধরো একটা ফাংশন দেওয়া হলো, ফাংশনটা এরকম, y ইকুয়ালস টু সাইন 2x প্লাস 7। তোমাকে বলা হইলো এইবার তুমি y এর ডিফারেন্সিয়েশনটা বের করো। এইবার তুমি y এর ডিফারেন্সিয়েশনটা বের করো, দেখি তুমি কেমন পারো। তাহলে dy বাই dx, dy বাই dx। এখন তুমি কি করবা? বলো ভাই আপনি এটা কি দিলেন? আমি কিন্তু আগেই বলছি সাইন এক্স এর অর্থ কিন্তু এমন না যে সাইন আর এক্স গুণ আকারে আছে। সাইন 2x প্লাস 7 এটার মানে কিন্তু এমন না যে সাইন আর এটা গুণ আকারে আছে, এটা কিন্তু এমন না। সাইন একটা টোটাল একটা ফাংশন, টোটাল একটা ফাংশন। সাইন 30 ডিগ্রি এর মানে কিন্তু এমন না যে সাইন আর 30 গুণ, এমন কখনোই এমন না। সাইন 90 ডিগ্রি এর মানে কিন্তু এমন না যে সাইন আর 90 গুণ। সাইন 90 মানে সাইন 90, সাইন 90 টোটাল একটা জিনিস। সো এই সাইন 2x প্লাস 7 এই টোটালটাই একটা জিনিস, এটা গুণ টুন না কিছু। এটা কেমনে করবো তাহলে? হ্যাঁ, ভাঙতে পারতেছো না, তাহলে তখনই আমাদের চেইন রুল কাজ করে। চেইন রুল বলে যদি তুমি কোনো একটা ফাংশনকে তোমার পরিচিত ফর্মুলায় ফেলতে না পারো, কোনো একটা ফাংশনকে পরিচিত ফর্মুলায় ফেলতে না পারো, তাহলে কোনো একটা পার্টকে মনে মনে এক্স ধরে নাও। দেখো আমি কিন্তু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন বের করতে পারি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন বের করতে পারি। আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই না? তো আমি এই পার্টটাকে মনে 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 এক্স ধরে নেই। কেন মনে মনে এক্স ধরতেছি? কারণ আমি ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন আমি পারি। সো এটাকে আমি মনে 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 এক্স ধরে নিলাম। ঠিক আছে, ধরলাম। এখন ধরলে হয় ভাই কি, মনে মনে তো কত কিছুই করা যায়। মনে মনে করলে কি আসলে শান্তি শান্তি হয়? মনে মনে করলে কি আসলে তৃপ্তি পাওয়া যায়? সব তৃপ্তি আসে বাস্তবে। দেখো এখানে এক্স এর ভ্যালু 2x প্লাস 7 আমি ধরে নিছি। যদি এটা সাইন এক্স হইতো, যদি হইতো, চিন্তা করোই না, মনে মনে চিন্তা করে তো কত শান্তি পাওয়া যায়। মনে মনে চিন্তা করে তো কত জিনিসই হয়, যে আরে আমার যদি একটা গাড়ি থাকতো,
তুমি মনে মনে চিন্তা করো, হ্যাঁ আমার একটা গাড়ি আছে, আমি এটা চালাচ্ছি, আরে বৃষ্টির দিন, বৃষ্টি পড়তেছে, ও গাড়িটা চালাচ্ছি আমি 100 স্পিডে, তারপর ধাম করে অ্যাক্সিডেন্ট করছি, বুঝছো না? আচ্ছা ধরো মনে মনে আমি চিন্তা করতেছি, দেখি কত দূর যাওয়া যায় চিন্তা করে। যদি এটা সাইন এক্স হইতো, আমি কি জানি, আমি জানি যে সাইন এক্স যদি হইতো তাহলে ডি বাই ডি এক্স ওয়াই, যদি সাইন এক্স হইতো তাহলে এটা আসতো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত আসতো, আসতো কজ এক্স, তাই না? আসতো কজ এক্স। কখন আসতো? যদি এটা এক্স হইতো, যদি এটা এক্স হইতো। কিন্তু এটা তো এক্স না, তাহলে এটা কি আসবে, কজ এক্স আসার কথা ছিল, এটা এক্স না, এটা কত, এটা 2x প্লাস 7, তাহলে 2x প্লাস 7। আমি কি করলাম, আমি বললাম যে y ইকুয়ালস টু অমুক, অমুকের ডিফারেন্সিয়েশন আমি বের করতে পারি না, কিন্তু অমুকের জায়গায় যদি এই জিনিসের জায়গায় যদি এক্স হইতো তাহলে বের করতে পারতাম। এক্স হলে কি হইতো, এক্স হইলে কজ এক্স হইতো, তো লেখো তাহলে কজ এক্স, লিখলাম আমি কজ এক্স। কিন্তু এক্স তো আর এক্স না, এক্স হচ্ছে 2x প্লাস 7, আমি ধরে নিছিলাম এক্স, তো ওখানে এক্স লেখা যাবে না, ওখানে আমি লিখে দিলাম 2x প্লাস এক্স। বুঝো নাই, আমি বললাম এটা ডিফারেন্সিয়েট করলে আসে কজ এক্স, কখন আসে, যদি আমি মনে মনে ধরি এটা এক্স, তাহলে সাইন এক্স, সাইন এক্স এর কজ এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা তো 2x প্লাস 7, সো আমি রিপ্লেস করে দিলাম যে আর ধরাধরি করা যাবে না, 2x প্লাস 7। কিন্তু এটা তো হইল না, তুমি তো এটা মনে মনে ধরে নিছিলা যে যদি এক্স হইতো তাহলে এই ফরম্যাটটা আসতো। এটার প্রতিদান স্বরূপ যেই জিনিসটাকে তুমি এক্স ধরছো, এক্স তুমি যেই জিনিসটাকে ধরছো সেই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হয়, সেই জিনিসটাকেও ডিফারেন্সিয়েট করে সেটাকে মূলটার সাথে গুণ করে দিতে হয়। তাহলে এটা কত আসবে, এটা হবে কজ 2x প্লাস 7, আর 2x প্লাস 7 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 2 এর সাথে শত্রুতা নাই, এক্স এর সাথে শত্রুতা, তাহলে 2 গুণন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 প্লাস বাকিটাকে করব, সাতের সাত তো নিজে একটা ধ্রুবক, সাতের সাথে কোনো ফাংশনও গুণ আকারে নাই, এটা আসবে 0। তাহলে কত আসতেছে, 2 গুণন 1 মানে 2, 2 যোগ 0 তাহলে 2, তাহলে 2 cos 2x প্লাস 7। এটাই হলো আমাদের dy বাই dx। আরেকটা এক্সাম্পল দেখো, এটা হলো এক্সাম্পল 2, আমরা দেখলাম এক্সাম্পল 1, খুবই ফালতু হয়েছে এক্সাম্পল 2 লেখাটা। দেখো আরেকটা নতুন এক্সাম্পল, এক্সাম্পল ধর y ইকুয়ালস টু, কি দেওয়া যায় বলো, e টু দি পাওয়ার 9x, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 9x, তোমাকে বললাম dy বাই dx বের করো। কথা হচ্ছে তুমি তো ভাই 9x ই টু দি পাওয়ার 9x তো বের করতে পারো না, তুমি কি বের করতে পারো, তুমি বের করতে পারো ই টু দি পাওয়ার এক্স, যদি এখানে 9x না থেকে ই টু দি পাওয়ার এক্স হইতো তাহলে তুমি এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারতা। ধরে নাও, ধরে নাও, ধরে নিতে সমস্যা কি, ধরে নাও এটা এক্স, ধরে নাও এটা কি, ধরে নাও এটা এক্স, যদি এটা এক্স হতো তাহলে কি হইতো, তাহলে হয়তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আর তো ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এটা তো এক্স না, এটা তো 9x, তাহলে তুমি এখানে লিখে দাও 9x। হইলো, হইলো না, তুমি 9x কে x ধরছো, যেন প্রতিদান স্বরূপ 9x এর ডিফারেন্সিয়েশনটা এখানে গুণ করে দিতে হবে। ভাই এটা কেন হয়, ক্যালকুলাস পড়লে জানবা, এখন জানো এর যে এটা হয়, এখন জানো যে এটা হয়। আচ্ছা আচ্ছা, এমনিতেই ফিজিক্সের টিচার হয়ে তোমাদের ম্যাথ পড়াতে আসছি, সো এইটুকু তো মার্সি করবা যে হ্যাঁ ভাই আমি বিশ্বাস করলাম এটা হয়, এটা হয়, বিশ্বাস করে এটা হয়, ট্রাস্ট করো, অন্ধভক্ত হয়ে যাও আমার, আজকের ক্লাসের জন্য অন্ধভক্ত হয়ে যাও, দেখো যে পরের ফিজিক্স ক্লাসে কোনো ক্লাসে তুমি আটকাচ্ছ না। দেখো তাহলে এটা ই টু দি পাওয়ার 9x তো থাকলো, ডিফারেন্সিয়েশন অফ 9x, 9 এর সাথে শত্রুতা নাই, কার সাথে শত্রুতা, x এর সাথে, x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1 আসবে, সো গুণন 9 গুণন 1 মানে 1, তাহলে 9 9 ই টু দি পাওয়ার 9x, এটা হচ্ছে আমাদের dy বাই dx। আশা করি বুঝতে পারছো যে চেইন রুল কাকে বলে। এবার আসো আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো আমরা কিছু প্রবলেম সলভ করব। y ইকুয়ালস টু সাইন 3x স্কোয়ার, যদি এখানে x হইতো আমি বের করতে পারতাম,
যদি এখানে এক্স হইতো আমি বের করতে পারতাম, যদি এক্স হইতো কি হইতো, এটা হয়তো কজ এক্স। এক্স তো আর এক্স না, এক্স কি, এক্স হচ্ছে 3x²। এখন 3x² যে আমি এক্স ধরলাম, এটার একটা তোমার যে কাফারা দিতে হবে, আমি বলি কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে গুণ d/dx 3x²। তাহলে এটা আসবে আমাদের cos 3x²। আর 3x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 3 এর সাথে শত্রুতা নাই, 3 এর মতো থাকলো, x² কে ডিফারেন্ট করলে আসবে 2x, একসাথে গুণ করলে এটা আসবে 6x, তাহলে 6x cos 3x², 6x গুণ cos 3x²। ওকে, y equals to e⁵x + 1। এই পুরো জিনিসটাকে আমি x ধরলাম, তাহলে এটা যদি e⁵x হতো তাহলে e⁵x আসতো, কিন্তু x তো আর x না, x কি, x হচ্ছে 5x + 1। তাহলে 5x + 1 এর ডিফারেন্সিয়েশন গুণ করে দিতে হবে, আমি সরাসরি লিখলাম ডিফারেন্সিয়েশন। 5x + 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে, 5x + 1 এর ডিফারেন্সিয়েশন হবে 5 + 0, ভেঙে ভেঙে করো, এটাই আসবে 5e⁵5x + 1। বুঝতে পারছো, একটু পজ করে দেখো, ট্রাই করো, এটাই আসবে। ওকে, আচ্ছা, dy/dx, ভিডিওটা পজ করে আগে নিজে ট্রাই করো, করছো, দেখো এটাকে আমি, তুমি x ধরো, যদি এটা x হইতো তাহলে ln x কত আসে, 1/x, x তো আর x না, x কত, x হচ্ছে 4x³ + 7। ওকে, 4x³ + 7 গুণন কাফারা দিতে হবে। ঠিক আছে, কাফারা দিলাম, তাহলে 1/4x³ + 7 তো থাকলো, এটার ডিফারেন্সিয়েশন কত আসবে, 4 এর সাথে শত্রুতা নাই, তাহলে 4 থাকলো, x³ এর ডিফারেন্সিয়েশন হবে 3x² + 7, যেহেতু ধ্রুবক এটা আসবে আমাদের 0। তার অ্যান্সার কত আসতেছে এটার, 12x² + 0, মানে 12x² / 4x³ + 7। এটা দেখো তো, এটা ট্রাই করো, ভিডিওটা অফ করে ট্রাই করো, অফ করো না, সরি, পজ করে ট্রাই করো। sin ইনভার্স x³, যদি এখানে x হইতো তাহলে sin ইনভার্স x, sin ইনভার্স x এর কত আসে, 1/√1 - x²। এখন x তো আর x না, x হচ্ছে x³, তাহলে x² না দিয়ে x³ দিতে হবে, গুণন, যেহেতু x³ কে আমি x ধরছি, কাজে কাফারা হিসেবে x³ কে ডিফারেন্সিয়েট করে আমার দিতে হবে, x³ এর ডিফারেন্সিয়েট করে আমার দিতে হবে। তাহলে আমি দিলাম, এখানে কত হবে, x³ এর ডিফারেন্সিয়েট কত, 3x², তো 3x² গুণ আকারে থাকলো, নিচে √1 - x³ কে স্কোয়ার করলে আসে x⁶। ঠিক আছে, এইভাবে তুমি এই পার্টগুলোর এইরকম চেইন রুল ইউজ করে ডিফারেন্সিয়েশন বের করতে পারবে। বুঝছি না, বুঝছি, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, নিজেরা দেখে দেখে নিজেরা ট্রাই করবা। আচ্ছা, চলো চলো, এটা সহজ, কিন্তু প্রথমে ধরে নিবা এগুলো নাই, যোগ যেহেতু আছে, আগে এটা ধরে হিসাব করবা, তারপর এটা ধরে হিসাব করবা, পারবা? চলো করি। হোমওয়ার্ক যেহেতু বলছিলাম, ভিডিওটা পজ করে ট্রাই করো, দেখো dy/dx, এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, 3 এর সাথে শত্রুতা নাই, 3 থাক, d/dx sin 2x প্লাস 5, আমার সাথে আমার শত্রুতা নাই, আমার শত্রুতা কার সাথে, হ্যাঁ, কার সাথে শত্রুতা, cos 3x এর সাথে। দেখো 3 sin 2x, যদি sin x হইতো তাহলে এটা কি হইতো, এটা হইতো cos x, x তো আর x না, x হচ্ছে 2x, sin 2x cos 2x, কিন্তু 2x তো, এটা তো x না, এটা তো 2x, 2x আমি x ধরছিলাম, সো d/dx 2x প্লাস 5 cos 3x, যদি 3x যদি x হইতো, 3x না হয় যদি x হইতো,
তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হইতো sin x মাইনাস sin x, সামনে একটা মাইনাস হবে, সো মাইনাস sin x, x তো আর x না, x হচ্ছে 3x, সো 3x। এখন 3x কে কেন আমি x ধরলাম, 3x কে কেন আমি x ধরলাম, এটার কাফারা দিতে হবে, d বাই dx 3x, 3 cos 2x আর d বাই dx 2x এর, দেখো 2 এর সাথে শত্রুতা নাই, 2 x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 5 sin 3x, দেখো 3 এর সাথে শত্রুতা নাই, সো 3 বাইরে চলে আসলো, x এর ডিফারেন্সিয়েশন 1, সেটা কত হবে 2, তাহলে 6 cos 2x মাইনাস এখানে 3 5 15 sin 3x, ঠিক আছে। ওকে, এখন একটু জটিল মনে হচ্ছে, কিন্তু করতে করতে মানে ক্যালকুলাস এত প্রয়োজন হবে, তুমি করতে করতে তোমার এই 2 লাইন করাই লাগবে না, তুমি এটা দেখে সরাসরি বলতে পারবা যে এটা হবে, মাথাতেই করতে পারবা, এতবার তোমার ক্যালকুলাস ইউজ করতে হবে ইন্টারমিডিয়েটে। এবার আসো, হয়তোবা এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আমরা আসি। পদার্থবিজ্ঞানে ঠিক আছে ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিসপত্র তোমাদের প্রয়োজন হয়, তবে কখনো কখনো কিছু কিছু অ্যাডভান্স প্রবলেমে একটা বিশেষ পার্টের দরকার হয়। কোন একটা ফাংশনের মান সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, কোন জায়গায় সর্বোচ্চ হয়, কোন জায়গায় সর্বনিম্ন হয়। মজার বিষয় হচ্ছে উচ্চতর গণিতের এই পার্ট থেকে অনেক সময় এইচএসসিতে সিকিউ আসে, মেজরিটি সিকিউ আমি যেটা এখন দেখাবো এখান থেকে আসে। সো তুমি যদি এই পার্টটা দেখো না, তাহলে তোমার উচ্চতর গণিতের মোটামুটি একটা সিকিউ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, ধরো একটা ফাংশন আছে, ফাংশনটা কিরকম, ধরো ফাংশনটা, আচ্ছা ফাংশনটার চেয়ে আমরা গ্রাফটা আঁকাই, আমরা গ্রাফটার দিকে ফোকাস করি, ফাংশন থেকে ফোকাস করে গ্রাফটা ফোকাস করি। গ্রাফটা এরকম, গ্রাফটা ধরো এরকম, এরকম হলো গ্রাফটা, এটা হচ্ছে গ্রাফ। এখন গ্রাফের কোন কোন জায়গায় ডিফারেন্সিয়েশন 0 হয়, কোন কোন জায়গায় ডিফারেন্সিয়েশন 0 হবে একটু খেয়াল করো তো, ডিফারেন্সিয়েশন 0 হবে কোন কোন জায়গায়, ডিফারেন্সিয়েশন মানে কি ঢাল, তাহলে ঢাল কোন কোন জায়গায় শূন্য হতে পারে, দেখো তো এইখানে, এইখানে একদম মাথায় যে গাড়ি উঠতেছে 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 উঠতেছে, এই যে একটা স্পর্শক আঁকাও, স্পর্শকটা এই বরাবর না, তাহলে এই স্পর্শকের ঢাল কি শূন্য, এইখানে ঢাল কি, এইখানে ঢাল স্লোপ 0, আবার এই যে গাড়ি নিচে 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 নেগেটিভ 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 0, তাহলে এই পয়েন্টটাতে আবার স্লোপ হচ্ছে 0। তাহলে যে সকল জায়গায় স্লোপ 0 তুমি একটু খেয়াল করো তো, এই জায়গাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু বুঝায় না, আসলে সর্বোচ্চ বলা যায় না, কারণ এই গ্রাফটা তো আরো উপরে যাইতে পারে, হতে পারে এই গ্রাফটা আরো উপরে যাবে, হতে পারে এই গ্রাফটা আরো নিচে নামবে, তবে মেজরিটি ক্ষেত্রে ফিজিক্সে আমরা যে সকল প্রবলেমগুলো অ্যাপ্রোচ করি, গ্রাফগুলো মোটামুটি এইরকম হয়, গ্রাফগুলো মোটামুটি এইরকম হয় যে এটা তোমার এইদিকে, এটা হলো বা এইদিকে গেছে, আর এটা হতে পারে তারপরে এইদিকে চলে গেছে কোনো একটা জায়গায়, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট পাওয়া যায়। আমরা যে ফাংশনগুলো এনকাউন্টার করব ফিজিক্সে, সেই ফাংশনগুলোতে একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম পয়েন্ট থাকে, বা একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকে, একটা মিনিমাম পয়েন্ট থাকে, মাল্টিপল ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট খুবই কম থাকে। সো একটা গ্রাফের এই পয়েন্টটা তুই বলতে পারো এটা বাড়তে 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 এর চেয়ে উপরে আর উঠতে পারে নাই, তারপর মানটা ড্রপ করতেছে, ড্রপ করতে করতে আবার এর চেয়ে নিচে আবার মানটা নামে নাই, ওয়াইয়ের যে মানটা, এই দেখো ওয়াইয়ের যে মান, এইটা সর্বোচ্চ এতটুকু উঠছে, সর্বনিম্ন এতটুকু নামছে, এরপর মাঝখানেই ঘোরাফেরা করতেছে, যা ভ্যালু আছে এটা হলো সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, সব ভ্যালুটার মাঝখানে, এটার উপরে না কিংবা এটার নিচে না। আমরা বের করতে চাই কোন অবস্থানে যায়, এক্স এর কোন মানের জন্য আমি
ম্যাক্সিমা পাই, এক্স এর কোন মানের জন্য আমি মিনিমা পাই। এটাকে বলা হয় ম্যাক্সিমা মানে সর্বোচ্চ পয়েন্ট, এটাকে বলা হয় মিনিমা মানে লোয়েস্ট পয়েন্ট। বুঝছো? আরো অনেক কিছু আছে এখানে, এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, ইউনিভার্সাল ম্যাক্সিমা, ইউনিভার্সাল মিনিমা, অনেক কিছু আছে। আমাদের অত কিছু লাগছে না। আমি চোখের দেখায় ফিজিক্সে আমার প্রয়োজন হচ্ছে একটা ফাংশনের ম্যাক্সিমা থাকে, মিনিমা থাকে, আমার চোখের সামনে থাকে। ওকে, ওকে, এটুকুই আমার দরকার। এখন এটা কখন হয়? তো ম্যাক্সিমা মিনিমা হওয়ার শর্ত কি? ম্যাক্সিমা মিনিমা হওয়ার শর্ত হচ্ছে স্লোপ জিরো হবে। ম্যাক্সিমা ও মিনিমার শর্ত কি? মিনিমা এর শর্ত কি? শর্ত হচ্ছে স্লোপ বা dy বাই dx এটা জিরো হবে। এখন তুমি একটা ফাংশন জানো, সেই ফাংশনের তুমি ম্যাক্সিমা বের করলা, সেই ফাংশনের তুমি মিনিমা বের করলা। কেমনে বের করবা? স্লোপ বের করবা। স্লোপ তো বের করা জানো, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন বের করবা, ডিফারেন্সিয়েশন যেটা আসবে সেটা জিরো বানাইতে হবে। যেমন আমি যদি একটা কথা বলি যে 2x প্লাস 5, 2x প্লাস 5, হ্যাঁ আচ্ছা 2x প্লাস 5 হবে না, এটা কার্ভ লাগবে, ধরো এক্স স্কোয়ার। আচ্ছা এটা উদাহরণ পরের পেজে আছে, উদাহরণ আমরা দেখতেছি। ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশনটা সমান সমান জিরো লিখবো। আচ্ছা এখন কথা হচ্ছে ম্যাক্সিমাতেও তো জিরো হয়, মিনিমাতেও তো জিরো হয়। ম্যাক্সিমাতেও তো জিরো হয়, মিনিমাতেও তো জিরো হয়। তাহলে আমি কিভাবে বুঝবো জিরো সমান সমান করার পর দুই ক্ষেত্রেই তো জিরো, তাহলে পার্থক্য কি? আমি স্লোপ জিরো করলাম, স্লোপ তো এখানেও জিরো হয়, এখানেও জিরো হয়, তাহলে এই দুই জায়গার পার্থক্য, অবশ্যই পার্থক্য আছে, একটা ম্যাক্স একটা মিনিমা। পার্থক্যটা কোন জায়গায়? উদাহরণ আমি দেখাবো, একটু পরে আমি দেখাবো পার্থক্যটা কোন জায়গায়। পার্থক্যটা খেয়াল করো, তুমি যদি এটা ঢাল কেমন সে কথা চিন্তা করো, আমি স্লাইড রাখছি। আচ্ছা তুমি যদি খেয়াল করো এটা ঢাল কেমন হবে, এটার ঢাল কেমন হবে দেখো, এটার ঢাল দেখো। আমি মনে আছে ওই যে বাটির মতো যে কার্ভটা ছিল, বাটির মতো যে গ্রাফটা ছিল, ওই গ্রাফের ঢাল আমি আঁকাইছিলাম, ঢালের একটা গ্রাফ আঁকাইছিলাম। এখান থেকে যদি আমি একটা ঢালের একটা গ্রাফ আঁকাই, যদি আমি একটা ঢালের গ্রাফ আঁকাই, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আমি ঢাল বসাবো। আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষে আমি এক্স এর মানই বসাবো। তাহলে তাহলে আচ্ছা শুরু থেকে দেখো ঢাল কি হচ্ছে, ঢাল বাড়তেছে 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 বাড়তেছে, পর আবার কমতেছে, কমতে 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 জিরো হইছে, তারপর আরো কমতেছে। এই পার্টটা খেয়াল করো, কমতে 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 ঢাল কি কমতেছে না বাড়তেছে? ঢাল মানে হচ্ছে কত খাড়া, কত খাড়া একটা জিনিস, একটা জিনিস কত খাড়া বা কত উঁচা। দেখো এটা কমতেছে, খাড়ানেসটা কমতেছে বা উঁচু ভাবটা কমতেছে, কমতে 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 জিরো হয়ে গেছে, তারপর আরো কমতেছে, কমতে কমতে নিচের দিকে নামতেছে, তাই না? তাই না? এই দেখো বাড়তে 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 কমতে 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 জিরো, তারপর আরো কমতে 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 একদম নেগেটিভে চলে গেল। তাহলে এই পয়েন্ট ধরো, এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমা। এইখানে ম্যাক্সিমায় তো অবশ্যই ঢাল হবে জিরো, একটা আছে মিনিমা, মিনিমাতেও তো অবশ্যই ঢাল হবে, ঢাল হবে কত? ঢাল হবে জিরো। এখন এটা কি হবে? কমতে কমতে জিরো হবে, এটা কমতে কমতে জিরো হবে। দেখো কমতে 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 জিরো হয়ে আরো কমতেছে, এটা কমতে 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 জিরো হয়ে আরো কমবে। আবার এখানে দেখো একদম কমতেছিল, বাড়তে 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 জিরো হয়ে তারপর আবার এই যে বাড়তেছে। দেখছো ঢালু, ঢালু ভাবটা কমতেছে, কমতে 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 কমতে, চিন্তা করতে পারো পাহাড়ের ঢাল যত বেশি ঢালু তত বেশি স্লোপ। দেখো কমতে কমছে, কমতে কমতে ঢালনেসটা কমতেছে, সোজা হচ্ছে সোজা হচ্ছে মানে বাড়তেছে, বাড়তে 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 যে উপরের দিকে উঠলো। তাহলে যখন মিনিমা হয় তখন এটা বাড়তে বাড়তে উপরে ওঠে। এটা কিন্তু ঢালের গ্রাফ। এটা কার গ্রাফ? এটা ঢালের গ্রাফ। এটা ছিল মূল আমার সম্পর্কের গ্রাফ।
ফাংশন দিয়ে যে সম্পর্কটা হয়, আর এটা ছিল ডিফারেন্সিয়েট করার পর যে ঢালটা আসবে সেই ঢালের গ্রাফ। এই ঢালে যে সকল জায়গায় জিরো, দেখো যে সকল জায়গায় ঢালটা জিরো সে সকল জায়গায় ম্যাক্সিমাম এবং মিনিমা। এখন কি বুঝতে পারবা, তুমি যদি এই যে ঢালের যে গ্রাফ আছে, ঢালের যদি ঢাল বের করো, এটা তো ঢালের গ্রাফ, এই ঢালের গ্রাফেরও যদি তুমি ঢাল বের করো, তাহলে দেখো তো এইখানে কত আসে। এটা তো ঢাল, এই ঢালের গ্রাফেরও ঢাল বের করবা, এই পয়েন্টে ঢাল কত আসবে, নিচের দিকে স্পর্শক, এটা আসবে নেগেটিভ। এই পয়েন্টে ঢাল কত আসবে, স্পর্শকের যে উপরের দিকে, এটা হলো পজিটিভ। সো তুমি যদি কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করে তুমি বসাইলা জিরো, যে ডিফারেন্সিয়েশন করে আমি জিরো পাবো, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে একটা ছোট একটা ফাংশন পাইলা, সেই ফাংশনকে তুমি জিরো বসাইলা, হিসাব নিকাশ করে কিছু ভ্যালু পাইলা যে সকল ভ্যালুতে জিরো হবে, কিন্তু তুমি এত ছবিটা তুমি জানো না কোন জায়গায় ম্যাক্সিমাম কোন জায়গায় মিনিমাম। তুমি দেখলা যে এই দুইটা পয়েন্টে জিরো আসবে, কিন্তু এই দুইটা পয়েন্ট কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম কোনটা তুমি বুঝতেছো না। তো তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করার পর যে ঢালের তুমি স্লোপটা পাইছিলা বা যে ঢালের যে ফাংশনটা পাইছিলা, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি এই ফাংশনটা পাইছি, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা এই দুটা জায়গায় মান বের করার জন্য, যে এই দুটা জায়গায় পজিটিভ আসে না নেগেটিভ আসে। একটা অঙ্ক দেখো, তোমাকে বলছে y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার। এটা অঙ্ক দেখলেই ক্লিয়ার হবে, ট্রাস্ট মি, এটা অঙ্ক দেখলেই ক্লিয়ার হবে। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের তোমাকে বলছে ফাইন্ড ফর হুইচ ভ্যালুস অফ এক্স, এক্স এর কোন ভ্যালুর জন্য দ্য ফাংশন অ্যাডাপ্টস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। এই ফাংশনটা এক্স এর কোন মানের জন্য ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু অ্যাডপ্ট করে বা অর্জন করে। দেখো ম্যাক্সিমাম মিনিমামের শর্ত কি, উই নো দ্যাট, আমরা কি জানি, আমরা জানি যখন ম্যাক্সিমাম হয় তখন আসলে ঢালটা জিরো হবে, বা যখন মিনিমাম হবে তখন ঢালটা জিরো হবে। দেখো তো ঢাল কত এটার, ডি বাই ডি এক্স, ওয়াই মানে কত এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু আমার জিরো হওয়া উচিত। তাহলে এক্স কিউব 3x স্কোয়ার ডিফারেন্সিয়েশন মাইনাস দিলাম, এরপরে 3x স্কোয়ার, যোগ বিয়োগের ক্ষেত্রে তো বলছিলাম যে আলাদা আলাদা করে করলেই হয়, খালি যোগ বিয়োগটা বসাবা। তো 3x স্কোয়ার, 3 এর সাথে শত্রুতা নাই, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো 2x ইকুয়ালস টু 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0। এখান থেকে x এর কোন কোন ভ্যালু আসবে, x এর কোন কোন ভ্যালুর জন্য এটা 0 হয়, যদি আমি x কমন নেই তাহলে 3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে হয় x সমান সমান 0, হয় x সমান সমান 0, অথবা এটা সমান সমান 0, হয় এটা 0 বা এটা 0, যে কোনো একটা 0 দিয়ে গুণ করলেই তো 0 হবে। তাহলে আমি বলতেছি ছোটবেলায় করছি উৎপাদকের ক্ষেত্রে, হয় x0 বা এটা 0, তাহলে 3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। হ্যাঁ দেখো, তাহলে x এর একটা ভ্যালু কিন্তু আমি পাইছি 0, x এর আরেকটা ভ্যালু আছে 3x ইকুয়ালস টু 6, বা বলতে পারি x ইকুয়ালস টু 6/3, বা x ইকুয়ালস টু 2। দেখো x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2, এই দুইটা ভ্যালুর জন্য ডিফারেন্সিয়েশন, বা এটা আরেকটা সুন্দর একটা নাম আছে ডেরিভেটিভ, কতগুলা নাম, ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, ডেরিভেটিভ, অন্তরক, অনেক কিছু আছে। যাই হোক, এক্স এর এই দুইটা ভ্যালুতে 0 এবং 2তে আমার ঢালের মান 0 আসে। দেখো ঢাল এটা না, ঢালের মানটা 0 আসে। ডিফারেন্সিয়েট করলে ঢাল পাওয়া যায় না, এটাকে ডিফারেন্সিয়েট করলে ঢাল পাবো না, সেই ঢালের মান 0 কোথায় আসে, এক্স এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু 2তে। কিন্তু কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা বোঝার কোনো উপায় আছে? এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা কি বলছিলাম, ঢালেরও ঢাল বের করতে হবে। তাহলে ঢাল হচ্ছে এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করে আমি পাইছি এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েট করব কাকে, আমরা আবার ডিফারেন্সিয়েট করব 3x স্কোয়ার মাইনাস 6x কে। এটা হলো ঢালকে আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, ডিফারেন্সিয়েট করলে কি আসবে দেখো তো,
3 এর সাথে শত্রুতা নাই। 3 এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 সামনে, পাওয়ার 1 কমবে, আচ্ছা 2x, তাহলে 3 গুণন 2x মাইনাস 6 আর x কে ডিফারেন্সিয়েট করলে 1, 6x মাইনাস 6, 6x মাইনাস 6। তো এইখানে এই ভ্যালুটা হচ্ছে ঢালের ঢাল। এখন আমরা গ্রাফে দেখেছিলাম যে যখন ম্যাক্সিমা হয়, ম্যাক্সিমার ক্ষেত্রে ঢালের তো গ্রাফ আঁকাইছি, সেই ঢালের গ্রাফের ঢালের ঢাল নেগেটিভ হয় ম্যাক্সিমার ক্ষেত্রে। ম্যাক্সিমাম সেখানে নেগেটিভ, মিনিমাম সেখানে পজিটিভ হবে। তাহলে আসো দেখি তো, এইটা হলো আমাদের ঢালের ঢাল। তাহলে এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স ইকুয়ালস টু যখন 0, তখন 6 গুণন এক্স এর ভ্যালু 0 বসাও, -6 কত আসবে? -6। এটা কি? এটা নেগেটিভ। আবার এক্স এর ভ্যালু যখন 2, তখন এখানে এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে 6 গুণন 2 -6 ইকুয়ালস আসবে 12 -6 মানে +6। এটা কি? এটা পজিটিভ। তাহলে পজিটিভ হলে কি হয়? পজিটিভ হলে হয় মিনিমা। আর এটা হলে কি হয়? -6 হলে কি হয়? -6 যেহেতু মাইনাস, এটা হবে আমাদের ম্যাক্সিমা। সরি, এটা হবে আমাদের ম্যাক্সিমা, যে x = 0 তে ম্যাক্সিমা আর x = 2 তে মিনিমা। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ফাংশনে x এর ভ্যালু 0 বসাও, 0 বসাইলে y এর সর্বোচ্চ মান আসবে। কেন? কারণ আমি দেখলাম যে x এর ভ্যালু যখন 0 হয় তখন ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 0 বসাও, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু 0। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে y এর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু পাবা যখন তুমি y এর x এর ভ্যালু 2 বসাবা। তাহলে 2 কিউব -3x, x মানে হচ্ছে 2, 3 ইন্টু 2 স্কোয়ার, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 4 3 12, অ্যান্সার আসে -4। -4 হচ্ছে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0। এটার এই যে এটার গ্রাফটা কিরকম হয় দেখবা? এটার গ্রাফ হয় এরকম। দেখো ম্যাক্সিমা, যেটা ম্যাক্সিমা এটা কত আসতেছে? এটা আসতেছে তোমার 0। আর যে মিনিমা আসতেছে কত? মিনিমা আসতেছে -4। তোমার মনে প্রশ্ন আসবে, ভাই তাহলে তো দেখেন এটা তো আবার উপরে উঠছে, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু না, এর চেয়েও তো বেশি ভ্যালু আছে। যেমন এই পয়েন্টটায় তো এটা হলো 2। আবার এই যে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটায় যে এই যে চলে গেছে, এটা তো মনে হয় -5। তাহলে -4 মিনিমাম কেন হয়? এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। হ্যাঁ, মানে ম্যাক্সিমা মানেই যেটা সর্বোচ্চ মান এমন না, মিনিমাম মানে যে সর্বনিম্ন মান এমন না। এটা হচ্ছে একটা পাহাড়ের চূড়ার মতো, এটা সমুদ্রের গভীরতার মতো, কিন্তু এর চেয়েও গভীর জিনিস বিদ্যমান, এর চেয়েও উঁচু জিনিসও বিদ্যমান। পদার্থবিজ্ঞানের জন্য আমাদের লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা বের করতে পারলেই হবে। এই গ্রাফটা একটা ইউনিক গ্রাফ, এটা আমরা জেনারেল ম্যাথের একটা গ্রাফ আমি দিছি। গ্রাফটা এরকম হয়। পদার্থবিজ্ঞানে আসলে আমাদের এত প্রয়োজন হবে না। পদার্থবিজ্ঞানে গ্রাফগুলো তোমার এর মাঝখানে শাফল করবে, বিশেষ করে আমরা যে ধরনের গ্রাফ নিয়ে ডিল করি যে সকল অধ্যায়ে, সে সকল অধ্যায়ে আমাদের যে লোকাল ম্যাক্সিমা, যে লোকাল মিনিমা থাকবে, সেটাই অর্ডিনারি ম্যাক্সিমা, অর্ডিনারি মিনিমা হবে। ঠিক আছে? আর যদি তোমরা গণিতের কথা চিন্তা করো, গণিতে এমন অনেক ফাংশন পসিবল, এমন অনেক কিছু পসিবল যেখানে ম্যাক্সিমা মানেই ম্যাক্সিমা নয়, মিনিমা মানেই মিনিমা নয়। ঠিক আছে? গণিত অনেক সুন্দর, গণিত অনেক মজার একটা জিনিস। তোমাদের এটা দেখানোর কারণ ছিল এটাই, যে ম্যাক্সিমা মানেই ম্যাক্সিমা না, মিনিমা মানেই মিনিমা না, এটার চেয়ে উঁচু থাকতে পারে, এটার চেয়েও নিচু থাকতে পারে। লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। তবে ভয়ের কোনো কারণ নেই, পদার্থবিজ্ঞানে আমরা এই ধরনের এনকাউন্টার করব না। পদার্থবিজ্ঞানে আমাদের গ্রাফগুলো হবে এরকম, যে এরকম ইনক্রিজ করে আবার এই যে ডিক্রিজ করে গেল। সো তোমার আসলে ম্যাক্সিমা মিনিমা নিয়েও কাজ করতে হবে না, তোমার হয় ম্যাক্সিমা থাকবে, অথবা গ্রাফগুলো এরকম হবে যে একদম নিচে নেমে আবার উপরে চলে আসলো। পটেনশিয়াল কার্ভ কিংবা তোমার এনার্জি কার্ভগুলো এরকম হয় যে হয় একটা মিনিমা থাকে,
অথবা গ্রাফে একটা ম্যাক্সিমা থাকে। তোমার ডিফারেন্সিয়েট করে 0 করলেই ভ্যালু বের হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেকও করতে হয় না। বাট জেনে রাখো, কাজে আসবে। ভালো থেকো। এটা ছিল আমাদের লেকচার 1, যেখানে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে আমরা দেখব ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আরেকটা এক্সট্রা লেভেল, ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, আল্লাহ হাফেজ।